আসসালামু আলাইকুম ভাইয়া পুরা এডজেনিতে তোমাদের স্বাগতম। আমি আছি তোমাদের তানিম ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের ৩য় বর্ষে। আর আমার কলেজ ছিল নরডেম কলেজ ঢাকা। এছাড়াও আমি অ্যাডমিশন টাইমে বুয়েটেও সিএসসিতে পেয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতেও পেয়েছিলাম আসলে। তো মেডিকেলের দিকেই প্যাশন থাকে, মেডিকেলে আসার পরবর্তীতে বাট ফিজিক্সের প্রতি একটা প্যাশন আছে আগে থেকেই। তো দেখো, আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ওয়ান শট ফর এইচএসসি 26 তরঙ্গ চ্যাপ্টার নিয়ে। যেই চ্যাপ্টারটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে ছিল আগের বছরের সব ব্যাচের। দুর্ভাগ্যজনকভাবে তোমাদের বেলায় এটা ঢুকে গেছে এবং পরবর্তীতে হওয়া শুরু হবে আর কি। তো এটা ধরো লাস্ট পরীক্ষা হয়েছে কবে, 2019 সালের বোর্ডে এই প্রশ্ন অধ্যায় প্রশ্ন আসছে। তাও আমরা যতগুলো বিগত বছরের প্রশ্ন আছে সবগুলোই সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। এবং এটা বলতে পারি যে এই ক্লাস করলে তোমার এই চ্যাপ্টারের জন্য যতটুকু নলেজ দরকার এমসিকিউতে সব কভার হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, দুইটা সুর শলাকার কম্পাঙ্ক যথাক্রমে 260 হার্টজ এবং 255 হার্টজ তারা কত সময় পর পর বিট উৎপন্ন করবে? তাহলে ভাই আমার আগে জানতে হবে যে বিটের সংখ্যা এখানে কত। আমরা জানি বিটের সংখ্যা হচ্ছে এদের কম্পাঙ্কের পার্থক্য। তাহলে ভাই কম্পাঙ্কের পার্থক্যটা এখানে কত? সেটা হলো 260 মাইনাস 255, আমরা পজিটিভটাই ধরতেছি এখানে, সেটা হলো 5 হার্টজ। তাহলে ভাই সময় কত হবে? যদি দেখো তাহলে একক সময় 5টা করে বিট উৎপন্ন হয়, তার মানে 1 সেকেন্ডে মানে একটা বিটের জন্য সময়টা কত, বা আমরা এটা খেয়াল রাখবো টি সমান হচ্ছে 1/n। তাহলে প্রতিটা বিটের সময় হচ্ছে 1 ডিভাইডেড বাই বিটের সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা কত ভাইয়া? 1/5। এটা তোমাকে ক্যালকুলেটর দিয়ে করবা। আমি বলে দিচ্ছি তুমি কি করবা, উপরে 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ, কি আসে? 2/10। তাহলে এটার মান হচ্ছে ভাইয়া 0.2 সেকেন্ড। তাহলে এটা কত? 0.2 সেকেন্ড। তাহলে আমাদের প্রথম প্রশ্ন সলভ করা শেষ, যেটা ছিল ঢাকা বোর্ড 19-এর প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে উপসুরের কম্পাঙ্ক যদি মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয় তখন তাকে কি বলে? আমরা জানি উপসুরের কম্পাঙ্ক যখন মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হবে তখন তাকে বলা হয় অষ্টক, তাই না? তখন তাকে বলা অষ্টক। যদি 3 গুণ হয় তখন বলা হয় পঞ্চম। আচ্ছা যাই হোক, দেখো ভাইয়া এখানে মেলোডি, সুর, বিরাম, স্বরগ্রাম এগুলোকে আমরা স্কিপ করব না, আমরা এগুলো সম্পর্কে একটু ধারণা নেই। সবার আগে বলি সুর কি। সুর মানে হচ্ছে যদি শুধু একটাই কম্পাঙ্ক থাকে তখন তাকে বলা হয় সুর। যদি একাধিক কম্পাঙ্ক থাকে তখন তাদেরকে একসাথে বলা হয় স্বর। এরপর এই সুরগুলা যদি ধরো একটার পর একটা নির্দিষ্ট প্যাটার্নে তৈরি হয় তখন তাকে বলা হয় মেলোডি। কি বললাম ভাইয়া? যদি একসাথে তৈরি হয় তখন তাকে বলা হয় হারমোনিক বা হারমোনি বলা হয়, বুঝছো? স্বর মাধুর্য। আর যদি একটার পর একটা নির্দিষ্ট সময় পরে তৈরি হয় তাহলে তখন বলা হচ্ছে মেলোডি। আর হারমোনিকটা হচ্ছে ঐকতান, বুঝছি। মেলোডি হবে স্বর মাধুর্য। যাই হোক, আমাদের ইংরেজিটাই বেশি আসে। তাহলে এটা কি ভাইয়া? একটার পর একটা তৈরি হবে, একটার পর একটা। এখন যদি তোমাকে বল একসাথে তৈরি হওয়া তখন কিন্তু হবে হারমোনি, এই জন্য আমি হারমোনিটা বলে দিলাম। এরপর হচ্ছে সুর বিরাম। সুর বিরাম হলো সুরগুলোর কম্পাঙ্কের অনুপাত। তুমি কি দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ, দেখা যায় হয়তো, তাও আমি একটু হলুদ কালি ইউজ করি। সুর বিরাম হচ্ছে সুরগুলোর কম্পাঙ্কের অনুপাত, কম্পাঙ্কের অনুপাত। আচ্ছা, এরপর দেখো ভাইয়া স্বরগ্রাম। সুর বিরাম এবং স্বরগ্রাম। স্বরগ্রাম হচ্ছে সারেগামা পা ধা নি সা, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট কম্পাঙ্কের কতগুলো সাজানো সুর, নির্দিষ্ট কম্পাঙ্কের কতগুলো সাজানো সুর, এটাকে বলা হয় স্বরগ্রাম। তাহলে এইটা নিয়ে যে বেসিক আইডিয়া আমাদের হয়ে গেল। আমরা পরের প্রশ্নে যাই। নিচের কোনটা লম্বিক তরঙ্গ? দেখো লম্বিক মানে কি? হ্যাঁ, লম্বিক মানে হচ্ছে অনুদৈর্ঘ্য, এটা একটু খেয়াল রাখবা। লম্বিক তরঙ্গ মানে হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরপর আমরা একটু খেয়াল রাখি যে কারা আসলে আর তরঙ্গ। আর তরঙ্গের উদাহরণ, তাহলে আর তরঙ্গ মানে কি? এটা আবার অনুপ্রস্থ। ওকে, তাহলে এটা আমরা এভাবে খেয়াল রাখবো যে আপা এটা আর তরঙ্গ। তাহলে ভাইয়া আতে হচ্ছে আলোক তরঙ্গ। আচ্ছা, আলোক তরঙ্গ একটা কি তরঙ্গ? বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, তাই না? তাহলে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, যত ওয়েভ আছে এগুলো, বুঝছো? ইনফ্রারেড ওয়েভ, আল্ট্রাভায়োলেট রে, সবাই হচ্ছে তোমার আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। পাতে হলো পানির তরঙ্গ।
বা পানির মধ্যে যে ঢেউটা যায় না সেইটা। টাতে হলো ভাইয়া টানা তার, টাতে কি খেয়াল রাখবো, টানা তারের মধ্যে তরঙ্গ, টানা তার। আচ্ছা তাহলে দেখো ভাইয়া এখানে কোনটা পড়তেছে না বলতো, শব্দ তরঙ্গ। তাহলে শব্দ তরঙ্গ হচ্ছে আমাদের লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, পাশাপাশি আরেকটা আছে সেটা হলো স্প্রিং এর। এখন আমাকে একটা কথা বলো, এই দুটার মধ্যে বেসিক পার্থক্য আসলে কি? কেন ভাই নাম লম্বিক বা অনুদৈর্ঘ্য? কারণ হচ্ছে এটা সংকোচন প্রসারণের মাধ্যমে চলে, বুঝছো? আমি এখানে যদিও ক্যালকুলেটরের জন্য হাতে রাখছি, আচ্ছা আমি এটা রেখে বুঝাই একটু। দেখো শব্দ তরঙ্গটা কিভাবে চলে, মিডিয়ামটার কণা যেগুলো আছে এগুলো সংকুচিত হবে, অর্থাৎ ঘনত্ব বাড়বে, আবার সামনে গিয়ে প্রসারিত হবে, আবার এখানে সংকুচিত হবে, আবার প্রসারিত হবে, এইভাবে চলবে। আর এই যে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, এটা কি হয়, দেখো এটা কণা আগাচ্ছে, মানে দেখো তরঙ্গটা আগায় এই দিকে, কিন্তু কণাগুলো এইভাবে উপর নিচ করে, তাহলে দেখো কণা কিন্তু উপর নিচ হচ্ছে, আর আগাচ্ছে তরঙ্গটা এই দিকে, তাহলে কি কণাগুলোর যে গতি সেটা কি তোমার মূল তরঙ্গের গতির সাথে সমকোণে হচ্ছে, এই কারণে এটাকে বলে আর বা অনুপ্রস্থ। আর ওখানে দেখো সংকোচন প্রসারণ একই দিকে আর তরঙ্গের গতিও একই দিকে, এই জন্য সেটাকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমাদের আশা করি বেসিক একদম ক্লিয়ার। এর পরের প্রশ্নে আমরা যাই। দেখো কি বলছে, এরা একটা স্থির তরঙ্গ। আচ্ছা তাহলে তোমাদের এটাও একটু বোঝাই, ভাই স্থির তরঙ্গ কিভাবে তৈরি করতে হয়। ধরো আমি একটা গামছা নিলাম, গামছার একটা হাত উপরে নিচ্ছি আর একটা নিচের দিকে নিচ্ছি, মানে এমনভাবে আমি তরঙ্গটা তৈরি করব যাতে কি হবে, এখানে দুইটা বিপরীত তরঙ্গ তৈরি হয়। তো দুই দিক থেকে দুইটা বিপরীত অগ্রগামী তরঙ্গ যখন আসে, এদের কম্পাঙ্ক যখন ধরো প্রায় সেম হবে, একই হবে সবকিছু, তখন কি হয়, একটা স্থির তরঙ্গ তৈরি হয়। ভাই স্থির তরঙ্গ কেন স্থির, মানে কেন স্থির বলে, দেখো তুমি তরঙ্গের কথা চিন্তা করো, জাস্ট প্রথম তরঙ্গটার বেলায় আমরা দেখি কি হয়, যে এখানে ধরো এই একটা পয়েন্ট আছে কণা, এই কণাটা কি হবে একটা সময় হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাবে না এই কণাটার মতো, ধরো এটা যেমন হাইয়েস্ট পয়েন্টে আছে, এই কণাটাও কিন্তু মূল তরঙ্গের বেলায় একটা সময় উপরে উঠবে। স্থির তরঙ্গের বেলায় এটা আর হয় না। স্থির তরঙ্গের বেলায় কি হবে, ধরো যে যে পজিশনে আছে, মানে এই কণাটা ওর হাইয়েস্ট পজিশন এটাই, বুঝছো, এই কণারও হাইয়েস্ট পজিশন এটাই, ওটার চাইলে একদম সর্বোচ্চ পয়েন্ট বা সর্বনিম্ন পয়েন্টে যাইতে পারবে না, ওর জন্য ওটাই ফিক্সড। বুঝছো আমার কথাটা, মেইন তরঙ্গে সবাই সর্বোচ্চ পয়েন্টটা টাচ করতে পারে, কিন্তু স্থির তরঙ্গের বেলায় ওরা ওখানেই স্থির থাকতেছে, মানে ওর সর্বোচ্চ গতি ওই পর্যন্ত, এতটুকু, ওর চাইলে এই পর্যন্ত যাইতে পারবে না। ঠিক আছে, তাহলে এইখানে যে কণাগুলো আছে এগুলোর অ্যাম্পলিটিউড বা বিস্তার হবে কম, একদম মাঝে যেটা আছে সেটা বিস্তার হবে অনেক বেশি, এই যে এগুলোর বিস্তার বেশি হবে এইটা। তাহলে ভাই এখানে কি শক্তি সঞ্চালিত হইলো, আমাদের মেইন তরঙ্গে কি হইতো, এই কণাটা ধরো শক্তিটা পাশেরটাকে দিত, এইভাবে হাইয়েস্টে গিয়ে কি হইতো, একেবারে সেটা বেশি শক্তি নিয়ে হাইয়েস্ট পয়েন্টে উঠলো, তার মানে ওখানে শক্তিটা সঞ্চারিত হয়। কিন্তু স্থির তরঙ্গে সেখানে কি হবে না, এক লুপের শক্তিটা অন্য লুপে স্থানান্তরিত হবে না, এটা আমরা বুঝলাম। স্থির তরঙ্গে যার শক্তি ওখানেই থাকে, এটার স্থানান্তরিত হয় না। এরপরেটা কি, দুইটা অগ্রগামী তরঙ্গের দ্বারা সৃষ্ট। তাহলে আমাদের কোন দুইটা সঠিক দেখো ভাইয়া, প্রথম দুইটা, তাই না, যেখানে এক লুপের শক্তি তো অন্য লুপে সঞ্চারিত হবে না, এই জন্য আমাদের লাস্ট পয়েন্টটা ভুল। এরপরে প্রশ্ন আমরা দেখি, এম এন সমান যদি হয় 40 সেন্টিমিটার, তাহলে এবি সমান কত। তাহলে আমরা দেখি ভাই এম এন কি, আসলে এম এন হচ্ছে পুরো লেন্থটা। আচ্ছা এই পুরো লেন্থে কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য আছে, বা টোটাল কয়টা তরঙ্গ আছে, আমরা জাস্ট এখানে একটা তরঙ্গ নিয়ে চিন্তা করি। দেখো এই তরঙ্গটা এখান থেকে এটা পর্যন্ত, এটা একটা তরঙ্গ না ভাইয়া, কারণ আমরা কি জানি, তরঙ্গ একটা পয়েন্ট থেকে শুরু হয়, ওই রকম দেখতে আরেকটা পয়েন্টে শেষ হইলো, ঠিক আছে, কিন্তু এর মাঝে একটা থাকবে হাইয়েস্ট পয়েন্ট আর একটা থাকবে লোয়েস্ট পয়েন্ট, এইটা দেখে তোমরা তরঙ্গকে চিনবা। কি বললাম, যেখান থেকে শুরু হবে ওই অনুরূপ আরেকটা পয়েন্টে শেষ হবে, তুমি বলতে পারবে মাঝখানে এটাও তো হয়, কিন্তু এখানে কি কোনো লোয়েস্ট পয়েন্ট আছে, আমরা তো একটা অগ্রগামী তরঙ্গ নিয়ে চিন্তা করতেছি, সেই জন্য এখানে কিন্তু ওই তরঙ্গের কোনো লোয়েস্ট পয়েন্ট নাই। তাহলে এইটা পুরোটা মিলে হচ্ছে আমার একটা ল্যামডা, তাহলে এতটুকু অংশ কি ভাইয়া, আরো একটা ল্যামডা, তাহলে এম এন মানে হচ্ছে 2 ল্যামডা। কি বলছে, এম এন সমান 40, এর মানে হলো 2 ল্যামডা সমান 40 সেন্টিমিটার, তার মানে ভাইয়া ল্যামডা সমান হচ্ছে 20 সেন্টিমিটার। আচ্ছা ল্যামডা সমান যদি 20 সেন্টিমিটার হয়, তুমি এবি এর কথা চিন্তা করো, এবি এর এইখান থেকে এই অংশটা তাহলে কি ভাইয়া, ল্যামডা বাই 2 না, কারণ দেখো এইরকম একটা অংশ ফাঁকা থাকতেছে, এখানে আরেকটা অংশ ফাঁকা থাকে, ওকে, তাহলে এইটা কি এবি সমান হচ্ছে ল্যামডা বাই 2। আমরা এটা বুঝলাম যে এবি হচ্ছে শুধুমাত্র এইটা পয়েন্টের কথা চিন্তা করি, একটা হাইয়েস্ট একটা লোয়েস্টের মধ্যে ডিফারেন্স।
এটা কিন্তু আর সাম্যাবস্থানে যায় নাই। তাহলে আমরা দেখি এটা কি মূল তরঙ্গের সাথে কম্পেয়ার করে দেখা যায় এবি হচ্ছে λ/2, তাহলে এবি λ/2, তাহলে সেটা কি হয় ভাইয়া 20 সেন্টিমিটার/2 সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এবি এর দৈর্ঘ্য কি আমরা বের করতে পারলাম? হ্যাঁ, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। এর পরে প্রশ্ন দেখো, বিট কোন ঘটনার ফল? আমরা জানি ভাইয়া উপরিপাতন কি? উপরিপাতন মানে হচ্ছে ধরো আগে থেকে এরকম একটা তরঙ্গ আছে, এটার সাথে আরেকটা তরঙ্গ, ধরো এই তরঙ্গটা এইভাবে মিলিত হবে, ঠিক আছে? তাহলে এরা মিলিত হওয়ার পরে যেটা হচ্ছে এই ঘটনাটাকেই বলা হয় উপরিপাতন। তো এটা যে কোনো ধরনের তরঙ্গের বেলা দেখা যায়, তোমার শব্দ তরঙ্গ বলো আর তরঙ্গ বলো যেগুলো আছে সবার বেলাতেই দেখা যাবে। এখন ভাইয়া এখানে অপবর্তন কি? আশা করি তোমাদের নলেজটা আছে, তবু আরেকবার বলি, অপবর্তন হচ্ছে আর তরঙ্গের বেলায় বেশি দেখা যায়। এখানে আসলে কি হয়, কোনো একটা সরু ছিদ্র বা ধরো কি বলা যায় সুইয়ের যে মাথা আছে, তীক্ষ্ণ মাথা, তো সেইখান দিয়ে যখন আলোটা যাবে তখন আলোর দিক হালকা বেঁকে যায়, সেটাকে বলে অপবর্তন। প্রতিফলন তো জানো, ওই মাধ্যমের জিনিসটা ওই মাধ্যমে যদি ফিরে আসে। আর উপরিপাতন তো বললাম। অনুনাদ কি ভাইয়া? অনুনাদটা হচ্ছে একটা পরবাস কম্পন। আচ্ছা, এখন তাহলে পরবাস কম্পন কি? পরবাস কম্পন হচ্ছে বাইরে থেকে কোনো একটা কম্পন যদি আমি ওখানে অ্যাপ্লাই করি, ধরো এটা আমি কাঁপাচ্ছি, কাঁপানোর পরে আমি কি করলাম, সেটাকে আমার মাথার মধ্যে নিলাম, এখানে একটা কম্পন সৃষ্টি হচ্ছে না মাথার মধ্যে, সেটাকে বলে পরবশ কম্পন। যদি এমন হয় যে আমার এইটার যে কম্পনটা আছে বা এটার কম্পাঙ্ক আর আমার মাথা যে কাঁপতেছে সেটার কম্পাঙ্ক যদি সমান হয়, এই দুইটা মিলিতভাবে দেখা যাবে অনেক জোরে জোরে কাঁপতে থাকবে। জিনিসটা তোমরা দেখবা হচ্ছে সৈন্যদল যখন মার্চ করে, বুঝছো, ধর সৈন্যরা এইভাবে লেফট রাইট লেফট করে যাচ্ছে, তখন ওরা যখন ব্রিজের মধ্যে যাবে তখন সবাই তো একসাথে পা ফেলবে, একসাথে পা তুলবে, তখন কি হবে, ব্রিজটার মধ্যে একটা তরঙ্গ অ্যাপ্লাই হচ্ছে না, বা ধর একটা কম্পন অ্যাপ্লাই হচ্ছে বীজের মধ্যে, তাহলে বীজটাও তখন কি হবে, অনুনাদ ওখানে সৃষ্টি হয়, অর্থাৎ বীজটাও কাঁপতে থাকে, সৈন্যদল যেভাবে পা কাঁপাচ্ছে এর রেটে, তখন সবগুলো মিলে দেখা যাবে কি বীজটা একদম খুবই জোরে জোরে ঢুলতেছে, এমন হয়ে গেছে যে বীজটা ভেঙে যায়। এই জন্য যেটা বলা হয় যে সৈন্যরা যখন বীজের মধ্য দিয়ে যাবে তখন যাতে ওরা মার্চ পাস্ট না করে, বেশ করে ঝুলান্ত বীজ হলে, এরপর বীজ পার হয়ে গেলে ওরা আবার মার্চ পাস্ট করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে উত্তর, উপরিপাতন। আমি কিন্তু তোমাদের বাকি অপশনগুলো বলে দিচ্ছি কেন, যাতে তোমার মধ্যে গ্যাপ না থাকে, ঠিক আছে? শুধু ভাই উত্তর পারি, বাকিগুলো জানি না, এটা করলে তো হবে না। বিট ব্যবহার করে কি করা যায়? হারমোনিয়ামের রিড টিউন করা যায়। হ্যাঁ, হারমোনিয়ামের টিউন বা ধরো কম্পাঙ্কটা আমরা জানতে পারতেছি, কম্পাঙ্ককে রিড করতে পারি। এরপর অজানা সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয় করা যায়, একটা সুর শলাকার কম্পাঙ্ক বেশি না কম আর একটা সাপেক্ষে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এরপর খনিতে দূষিত বায়ুর উপস্থিতি নির্ণয় করা যায়। হ্যাঁ, খনিতে যদি দূষিত বায়ু থাকে তখন দেখা যাবে যে ধরো দূষিত বায়ু নাই, ঠিক আছে, তখন কম্পাঙ্কটা যেমন পাওয়া যাবে, দূষিত বায়ু থাকলে কম্পাঙ্কটা একটু আলাদা আসে, অর্থাৎ বিটটা আলাদা রকম আসবে। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে তখন কি হবে, যে দূষিত বায়ু আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে তিনটাই। পরের প্রশ্ন দেখো ভাইয়া, শব্দের উৎস হতে শ্রোতার দূরত্ব যদি দ্বিগুণ হয়, শব্দের তীব্রতার ক্ষেত্রে বেলায় কোনটি সঠিক? তাহলে আমরা শব্দের তীব্রতা একদম বেসিক রুলটা আগে বলে দিই, সেটা হচ্ছে I সমান 2πa স্কয়ার a স্কয়ার f স্কয়ার রো ভি ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হলো মেইন সূত্র। তাহলে কি 2πa স্কয়ার, a হচ্ছে ভাই বিস্তার, f হলো কম্পাঙ্ক, a হলো বিস্তার, f হলো কম্পাঙ্ক, f হচ্ছে কম্পাঙ্ক, তারপর রো কি মাধ্যমে ঘনত্ব, ভি কি, ভি হচ্ছে শব্দের বেগ, এরপর আর হলো উৎস থেকে দূরত্ব। তাহলে আমি কিন্তু একবারই সূত্রটা বলে দিলাম, পরে আর আমি সেভাবে কোনটা দিয়ে কি বোঝায় এটা বলবো না, ডেট আমার বিভিন্ন রিলেশনগুলো বের করবো। মানে এই একটা লাইন থেকে দেখবা যে প্রতি বছর বোর্ডে প্রশ্ন আসছে, এই জিনিসটা এত ইম্পর্টেন্ট, বুঝছো? তো ভালোভাবে সবাই জেনে নাও। অনেকে হয়তো ভাবতে পারবো যে ভাই এই সূত্র হয়তো আসে না, কিন্তু আসলেই আসছে। তো যদি সব সোজা দূরত্ব দ্বিগুণ হয়, আর থেকে যদি 2r হয়, তাহলে ভাই কি হইলো, 2 এর স্কয়ার মানে কি আসে, 1/4 আসতেছে না? তাহলে কি হয়ে যায়, আমাদের তীব্রতাটা 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে শব্দের তীব্রতা কি হবে, 4 ভাগে 1 ভাগ, এর মানে কি বলতে পারি, 4 গুণ হ্রাস পায়। তাহলে 4 গুণ
হ্রাস পাচ্ছে। পরের প্রশ্ন দেখো, তরঙ্গের তীব্রতা ওই যে বললাম না, ঘনত্বের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক, কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে এখানে দেখো কি হবে ভাইয়া, তরঙ্গের তীব্রতা ঘনত্বের সমানুপাতিক, ঠিক আছে, বিস্তারের বর্গের সমানুপাতিক, ঠিক আছে, কিন্তু কি কম্পাঙ্কের সমানুপাতিক নাকি কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক, এটা বলো তো। অবভিয়াসলি এটা হবে কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এটা একটু খেয়াল রাখবো, এটা না, এটা হবে বর্গের সমানুপাতিক। তাহলে সঠিক উত্তর হলো আমাদের 1 ও 2। বেহালা থেকে নিঃসৃত শব্দ, বেহালা থেকে আসলে কি শুধু একটা কম্পাঙ্ক আসে নাকি একাধিক আসে? বেহালা থেকে আমরা দেখি আসলে একাধিক কম্পাঙ্ক আসে, তাই না? তাহলে সেটা হবে স্বর। আর এখানে কি একটাই মাত্র বাদ্যযন্ত্র, যদি একাধিক বাদ্যযন্ত্র হইতো তখন তাকে বলে অর্কেস্ট্রা। আমার কথা ভালো করে বুঝো, সুর মানে একটাই কম্পাঙ্ক, স্বর মানে একটা বাদ্যযন্ত্র থেকে যদি একাধিক কম্পাঙ্ক আসে তখন সেটা হচ্ছে স্বর। আর যদি এমন হয় যে একাধিক বাদ্যযন্ত্র মিলিয়ে তুমি বাজাচ্ছ, যেমন কি বাংলায় পড়ছো না একটা, যে হস্তি দল সাথে নিয়ে অর্কেস্ট্রা বাজাতে বাজাতে বিয়ে করতে গেল কিন্তু আর বিয়ে হইল না, হ্যাঁ, কল্যাণী অনুপমের গল্প, খেয়াল হয়েছে সেটাই। তাহলে ওই যে অনুপমের ওখানে অর্কেস্ট্রা বাজানো হয়েছিল না, বলা ছিল, তাহলে ওইটা হচ্ছে কি অনেকগুলো বাদ্যযন্ত্র ছিল সেইটা। তাহলে এখানে উত্তর হবে স্বর, অর্থাৎ বি নাম্বার। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। নিচের কোনটা আর তরঙ্গ? তোমাদের কি বলছিলাম, আপা এটা আর তরঙ্গ। আতে ছিল আলোক তরঙ্গ, পাতে পানি তরঙ্গ, আর টাতে ছিল টানা তারের মধ্যে তরঙ্গ। তাহলে ভাই দেখো ভাই, বাঁশির সুর এটা তো একটা শব্দ, শব্দ তো ভাইয়া অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। স্প্রিং এ সৃষ্ট তরঙ্গ এটাও তো ভাই অনুদৈর্ঘ্য বা লম্বিক, কারণ স্প্রিং তো সংকোচন প্রসারণ যেই দিকে হয় তরঙ্গ ওই দিকে যায়। এরপরে হলো পানি তরঙ্গ, পানিটাই হচ্ছে আমাদের সেই আর তরঙ্গ। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, 20 ওয়াট ক্ষমতার শব্দের উৎস হতে 2 কিলোমিটার দূরে শব্দের তীব্রতা কত হবে? তীব্রতার বেসিক কি তোমরা জানো? তীব্রতা মানে এটা মাথায় রাখবা, I সমান P/A। P হলো ক্ষমতা আর A হচ্ছে তোমার ক্ষেত্রফল। তাহলে সংজ্ঞাটা হচ্ছে এইটা যে এনার্জি যদি E হয়, একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতটুকু শক্তি সঞ্চারিত হয় সেটাই হচ্ছে আমাদের তীব্রতা বা ইন্টেন্সিটি। তাহলে এখানে কিন্তু P এর ভ্যালু দেওয়া আছে ভাই 20। আর এরপর কি বের করতে বলছে, 2 কিলোমিটার দূরে শব্দের তীব্রতা কত হবে? তাহলে শব্দের উৎস হতে 2 কিলোমিটার দূরে শব্দের তীব্রতা কত হবে? আমরা এটা একটু ক্যালকুলেশন করি। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া এর জায়গায় আমরা কি নিব? দেখো এটা কি কোনো 2D মাধ্যমে ছড়াইছে? না, এটা 3D, মানে শব্দটা ধর আমার এখান থেকে এই পর্যন্ত গেছে, তাহলে এটা কি পুরোটা একটা গোলক না, উপরে এই পর্যন্ত যাবে, তাহলে পুরোটা কিন্তু একটা গোলক। হ্যাঁ, গোলকের জন্য ক্ষেত্রফলটা কত হয় যেন, 4πr²। তাহলে এটা কি হবে 20/4πr²। আচ্ছা, তাহলে আমরা কি বসাবো, 24π1416 বসাও, আর হচ্ছে আর 2 × 10⁻³ স্কয়ার। তাহলে আমি একটু ফোনে ইউজ করি ক্যালকুলেটর দিয়ে, 20/4 × 3.141622। তোমরা নিজেরা একটু ক্যালকুলেশন করো, বুঝছো? তাহলে এটা কত আসে আমরা দেখি, এটা আসে হচ্ছে 3.98 10⁻⁻7। হ্যাঁ, 3.98 10⁻⁻7 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে ভাই তীব্রতার একক কি? তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। পরের প্রশ্ন দেখো, পরবাস কম্পন অনুনাদ হবে না যদি না পরবাস কম্পন সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের সমান হয় কম্পাঙ্ক, বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ। তোমাদের কি বলছিলাম, যদি এই কলমের কম্পাঙ্ক আর মাথার কম্পাঙ্কটা সমান হয়, তাহলে কাকে সমান করতে বলছি? কম্পাঙ্ককে, ঠিক আছে? তাহলে এখানে উত্তর কি হয় ভাইয়া, কম্পাঙ্ক। এখন আরেকটা ব্যাপার, কম্পাঙ্কের সাথে ডিরেক্ট রিলেটেড কে? পর্যায়কাল। পর্যায়কাল যদি টি হয়, টি সমান কি ভাইয়া? টি সমান হচ্ছে 1/f। তাহলে যদি অপশনে কম্পাঙ্ক না থেকে তোমার পর্যায়কাল থাকে তাহলেও কিন্তু সঠিক হবে। তাহলে কম্পাঙ্ক বা পর্যায়কাল
দুইটার একটা থাকলে কি সঠিক উত্তর এটা। ঠিক আছে, আচ্ছা এর পরের প্রশ্ন দেখি, পাশাপাশি দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দশা পার্থক্য কত? তাহলে আগে একটা কম্পাঙ্ক আঁকি, সরি তরঙ্গ আঁকি। হ্যাঁ তাহলে দেখো ভাই এখানে সুস্পন্দ বিন্দু মানে কি, যেটার মধ্যে তোমার সর্বোচ্চ সরণ হয়েছে, তাহলে এই যে এটা একটা এটা একটা। আচ্ছা তো এই দুইটার মধ্যে ব্যবধানটা কি? পুরোটা মিলে তো হচ্ছে তোমার ল্যামডা, তাহলে এতটুকু অংশ ল্যামডা বাই 4, এই অংশটা আবার ভাইয়া ল্যামডা বাই 4, এটা আবার ল্যামডা বাই 4, আবার এটাও ল্যামডা বাই 4। তাহলে দেখো আমরা যেটা খেয়াল রাখবো, পাশাপাশি এটা অনেকবার আসে তো একেবারে ক্লিয়ার করে দেই, দুইটি সুস্পন্দ দূরত্ব কত? সুস্পন্দ বিন্দুর দূরত্ব এটা সমান হচ্ছে আসলে ল্যামডা বাই 2, তাই না? আচ্ছা আর যদি বলে পাশাপাশি একটি সুস্পন্দ, মানে একটা সুস্পন্দ যদি হয় আর একটা যদি হয় ভাই নিস্পন্দ, এন্ড একটি, আচ্ছা বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে নাকি, একটি নিস্পন্দ, তাহলে নিস্পন্দ বিন্দু দূরত্বটা কত ভাইয়া? ল্যামডা বাই 4। তোমরা তাহলে এই জিনিসটা মাথায় ঢুকায় নাও, যদি বলে পাশাপাশি দুইটা সুস্পন্দ বিন্দু অথবা পাশাপাশি দুইটা নিস্পন্দ বিন্দু, যেমন কি এই যে এইটা আর এইটা, যেগুলো কোনো সরণই হয় নাই, এই দুইটা বিন্দু দূরত্ব কি ল্যামডা বাই 2। আবার যদি দুইটা সুস্পন্দ বিন্দু বলে তাহলে এটাও পুরোটা মিলায় কি ল্যামডা বাই 2। কিন্তু যদি বলে একটা সুস্পন্দ এবং একটা নিস্পন্দ, এইটা আর এইটা, তখন কি হবে? ল্যামডা বাই 4 হবে। আমরা এখান থেকে কি বুঝলাম ভাইয়া? এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে ল্যামডা বাই 2। আমরা আরো একটা ফর্মুলা জানি যে দূরত্ব বা পথ পার্থক্য ল্যামডা বাই 2 ডিভাইড বাই ল্যামডা সমান কি দশা পার্থক্য বা ডেল দশা ডিভাইড বাই 2 পাই। তাহলে দেখো ভাই কাটাকাটি করলে কি আসে? হাফ। কি দিয়ে কাটবো, আবার আরেকটা কালি নেওয়া লাগতেছে। আচ্ছা তাহলে কাটাকাটি করলে আসে হাফ আসে, তাহলে হাফ ইন্টু 2 পাই কি হয় ভাইয়া? হাফ ইন্টু 2 পাই। তাহলে এই যে ডেল দশা পার্থক্য সেটা হচ্ছে এখানে পাই। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? পাই। এই জিনিসটা কিন্তু সামনে আরো আসবে, এই জন্য আমি একেবারে ক্লিয়ার করে দিলাম কি দুইটা সুস্পন্দ অথবা দুইটা নিস্পন্দ মানে একই রকম যদি হয় তাহলে ল্যামডা বাই 2 ডিস্টেন্সে, যদি বলে একটা সুস্পন্দ এবং আরেকটা নিস্পন্দ মানে দুইটা বিপরীত, তখন হবে ল্যামডা বাই 4 ডিস্টেন্সে। পরের প্রশ্ন দেখি, চিত্রে কোন দুইটা বিন্দু সমদশায় আছে? তাহলে প্রথম প্রশ্ন পয়েন্ট হচ্ছে পি। আচ্ছা কিউ তো উপরে, এটা হিসাব বাদ, এস এরা পরস্পর বিপরীত দশা তাই না, কিউ আর এস, এটা বাদ। আমার কনফিউশন হচ্ছে ভাইয়া পি এর সাথে আর নাকি ইউ। দেখো সমদশা মানে হচ্ছে, দেখো পি থেকে তরঙ্গটা কি উপরের দিকে গেছে না, কিন্তু আর থেকে তরঙ্গটা কিন্তু নিচের দিকে গেছে, তাহলে কি এটা সমদশা হইলো? দুইটা বিপরীত দিকে গতি তাই না? কিন্তু ইউ থেকে আবার দেখো পি থেকে যেমন উপরে উঠছে, ইউ থেকে আবার তরঙ্গটা উপরের দিকে উঠবে, এর মানে কি পি আর ইউ সমদশায় আছে, যেহেতু এখান থেকে তরঙ্গটা দুইটা দিক থেকে উপরের দিকে উঠতেছে। আচ্ছা আমরা পরের প্রশ্ন দেখি, কি বলছে? চিত্রপথে পি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর এবং সি বিন্দুর দশা পার্থক্যের অনুপাত কত? কিভাবে বের করবো আমরা ভাইয়া? আমরা জানি দশা পার্থক্যের অনুপাত আর পথ পার্থক্যের অনুপাত কিন্তু একই হবে। তাহলে আমরা আগে পি এর সাথে এ এইটার পথ পার্থক্যটা বের করি, পি এ আর পিসি তাই না, এটা আমাদের পথ পার্থক্যগুলা বসাইতে হবে। আচ্ছা আমরা আগে এখন ছবি থেকে অ্যানালাইজ করি। দেখো এটা হচ্ছে পি, এই পয়েন্ট, আর এ এখানে কোনো পয়েন্ট আছে তো মনে হচ্ছে এই পয়েন্ট নাকি, না আসলে এইটাই বুঝাইছে, ঠিক আছে? তাহলে এই তরঙ্গটা এখান থেকে আমি যদি শুরু ধরি, বা এখানেও দেখো এটা হচ্ছে একদম হাইয়েস্ট পয়েন্ট, পিও কিন্তু এখানে হাইয়েস্ট পয়েন্ট, তাহলে সেটা কি ভাইয়া? এদের মধ্যে পথ পার্থক্যটা ল্যামডা তাই না? আমরা জানি যে এই লোয়েস্ট পয়েন্ট আর এই লোয়েস্ট পয়েন্ট এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ল্যামডা, আবার এই হাইয়েস্ট পয়েন্ট আর এই হাইয়েস্ট পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হলো ল্যামডা, ঠিক আছে? সরি, তাহলে এটা হচ্ছে ল্যামডা। এরপর কি বলছে ভাইয়া? পিসি। আচ্ছা সি কি ওখানে আছে? না, সি মানে তোমার এই লোয়েস্ট পয়েন্টটা বোঝাইছে। দুইটা হাইয়েস্ট পয়েন্টের মধ্যে ডিসটেন্স ল্যামডা, একটা হাইয়েস্ট আরেকটা লোয়েস্ট, আমরা এটা অনেকবার করে আসলাম না, সেটা কি হয়? ল্যামডা বাই 2, তাহলে সেটার মধ্যে ডিসটেন্সটা হয়
ল্যামডা বাই 2 পথ পার্থক্য। তাহলে আলটিমেটলি ভাই 2 পড়ে যাবে, তাহলে সেটা কত আসে 2/1। তাহলে অনুপাতটা কি 2:1। দেন আমার অনুপাতটা হচ্ছে তাহলে 2:1। আচ্ছা, আমাদের শেষ। এরপরে বলছে এই তরঙ্গটার তরঙ্গদৈর্ঘ্য কত। আগে আমাদের বুঝতে হবে এখানে কয়টা তরঙ্গ আছে। দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তারপর আবার এই পর্যন্ত, এটা একটা তরঙ্গ, এটা হচ্ছে আরেকটা তরঙ্গ, তাই না? ওকে, কিন্তু এখান থেকে কিন্তু ডিসটেন্সটা শুরু, বুঝছো? এর মানে এই যে এটা পুরোটা মিলে কি ছিল, পুরোটা মিলে ছিল হচ্ছে 2 ল্যামডা। 2 ল্যামডা থেকে কি হয়েছে ল্যামডা বাই 4 মাইনাস। তাহলে আমরা এটা লিখি 2 ল্যামডা মাইনাস ল্যামডা বাই 4 ইকুয়ালস টু হচ্ছে 70 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটা কি আসে 8 মাইনাস ল্যামডা, তাহলে 7 ল্যামডা বাই 4 সমান হচ্ছে 70। তাহলে দেখো ভাইয়া কাটাকাটি করো, 7 থেকে কেটে কি হবে, এখানে 10 থাকবে, 4 10 40, তাহলে ল্যামডা সমান হবে 40 সেন্টিমিটার। আশা করি ক্যালকুলেশনটা সবাই বুঝছো। তাহলে এখানে ল্যামডা সমান হবে 40 সেন্টিমিটার। পুরোটা ছিল 2 ল্যামডা, কিন্তু এখানে কিন্তু দাগটা এইখান থেকে দেওয়া, তার মানে ল্যামডা বাই 4 কে বাদ দিতে হবে, সেটা আসে 7 ল্যামডা বাই 4 ইকুয়ালস টু যেহেতু 70 সেন্টিমিটার, তাহলে এটা কি হবে তোমার আলটিমেটলি ল্যামডা আসে 40 সেন্টিমিটার। এখন বলছে এই তরঙ্গের বেগ কত সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই তরঙ্গটার বেগ কত সেন্টিমিটার পার সেকেন্ড এটা আমাদের বের করতে হবে। আমরা কি পাইছি ভাইয়া, ল্যামডা পেয়েছি, ল্যামডা সমান হচ্ছে 40 সেন্টিমিটার। আচ্ছা, আর টাইম, টাইম দেখো পুরোটা কমপ্লিট করতে কি 4 সেকেন্ড লাগছে না, তাহলে টি সমান হচ্ছে 4 সেকেন্ড। তরঙ্গের বেগ, আচ্ছা আমরা ভি সমান জানি এফ ইন্টু ল্যামডা, বা আমরা এফ কে কি লিখতে পারি 1/t, তাহলে ল্যামডা বাই টি। তাহলে ভাই ল্যামডার মান হচ্ছে 40, এটার মান হলো 4, যেহেতু এটা সেন্টিমিটার তাহলে আলটিমেটলি কি আসে সেন্টিমিটার পার সেকেন্ড, কত 10। তাহলে অ্যান্সার কি ভাইয়া 10 সেন্টিমিটার পার সেকেন্ড, 10 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, পরের প্রশ্ন দেখো, একটা শব্দের তীব্রতা যদি হয় 10⁻⁻² ওয়াট পার মিটার স্কয়ার, ওই শব্দের তীব্রতা লেভেল কত হবে। ওই শব্দের তীব্রতা লেভেল কত হবে, তাহলে এটা প্রিন্টিং মিস্টেক আছে একটু, কত হবে। আচ্ছা, আমরা একটু দেখি, আমরা জানি প্রমাণ তীব্রতা কত ভাইয়া, প্রমাণ তীব্রতা হচ্ছে 10⁻⁻12। আচ্ছা, তার উপর আমরা কি লিখি আমাদের ওই শব্দের তীব্রতা, এটাকে আমরা কি করি লগ করি, এরপরে সামনে 10 বসাই যদি ডেসিবেল হয়, আর না হলে 10 বসাবো না। এটা কি আমাদের বিটা বা তীব্রতা লেভেল, তাহলে 10 ইন্টু লগ, এটা কত আসবে ভাইয়া 10⁻10 না, 10 ইন্টু লগ 10⁻10 -2, আর -12টা কি উপরে গিয়ে +12 হয়ে যাবে, তো আলটিমেটলি +10 আসে। তাহলে এখানে তো লগারিদম ভিত্তিও 10, আলটিমেটলি কি হবে 10 ইন্টু 10, তার মানে কত ডেসিবেল ভাইয়া 100 ডেসিবেল, তাহলে সেটা হচ্ছে 100 ডেসিবেল। তাহলে আমি কি বললাম, আমি কিন্তু সূত্রটা পিছন থেকে লিখছি, তো তুমি সামনে থেকে মাথায় রাখো, বি বা বিটা সমান হচ্ছে তীব্রতা লেভেল, আমরা যদি ডেসিবেলে হিসাব করি সামনে 10 গুণ হবে, দেন লগ উপরে হবে আমাদের শব্দের তীব্রতা লেভেল, নিচে হবে প্রমাণ তীব্রতা লেভেল আই নট। আই নট কত ভাইয়া 10⁻⁻12, তাহলে আমাদের তীব্রতা কত আসে 100 ডেসিবেল। আচ্ছা, এরপর কি বলছে, একটা অগ্রগামী তরঙ্গের আদি দশা যদি π/2 হয় এর সরণ সমান লেখচিত্র কত হবে। এখন তুমি আমার সাথে বেসিকে আসো, যখন আদি দশা হয় π/2, ঠিক আছে, তাহলে আদি দশা মানে কি ভাইয়া যেখান থেকে তোমার শুরু হবে t=0 সময়ে যে দশাটা থাকে সেটা। আচ্ছা, t=0 সময়ে যদি দেখো, আগে আমরা চিন্তা করি এখানে তরঙ্গের পর বাদ দিয়ে আমরা যদি পর্যাবৃত্ত গতির HM এর সমীকরণের দিকে চলে যাই, তাহলে HM, তাহলে আমরা কি জানি সেটার জন্য x সমান a sin ওমেগা টি প্লাস ডেল। বলতে পারবে কেন আমরা এটাই গেলাম, আসলে এখানে প্রতিটা কণারই তো সিম্পল হারমোনিক মোশন হয়, তাই না, আর সবগুলা সিম্পল হারমোনিক মোশন মিলে তৈরি হয় একটা তরঙ্গ। তো তাহলে আমাদের আদি দশা π/2 আর t এর মান হচ্ছে 0, আর এটা যদি হয় π/2, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, x সমান হচ্ছে a sin π/2, sin π/2 এর ভ্যালু কি ভাই 1, তার x সমান হবে a, অর্থাৎ এই যে কণাটা
যে কণা ধর একদম প্রথম, আমরা কিন্তু প্রথম কণার জন্য হিসাব করতেছি, তো এই কণাটা কোন দূরত্বে আছে সেটা হচ্ছে x সমান a, অর্থাৎ সাম্যাবস্থান থেকে বিস্তারের সমান দূরত্বে আছে, এটা বুঝছো? তাহলে একদম প্রথমে যে কণাটা আছে সেটা গতি শুরুই হয়েছে বিস্তার থেকে। জিনিসটা কেমন যদি আমি বলি, এই যে এখান থেকে শুরু হয়ে তারপরে নিচে নামবে এইভাবে, বুঝছো? তারপর এভাবে চলতে থাকবে। আচ্ছা, যেমনে হয় হোক, কিন্তু কি হয়েছে এখানে বিস্তার থেকে শুরু হবে, এটা জাস্ট খেয়াল রাখবা। আমরা ক্যালকুলেশন করে দেখালাম, এই যে প্রথম কণার জন্য তোমার x সমান হচ্ছে a, তার মানে এটা সাম্যাবস্থান থেকে a দূরত্ব থেকে শুরু হবে। তাহলে এটা কোনটা তরঙ্গ? সেটা হচ্ছে d। এই যে এটা দেখো একদম হাইয়েস্ট পয়েন্ট থেকে শুরু হয়েছে। আচ্ছা, এখন বলতে পারো যে ভাইয়া এইটা তাহলে কেন হইলো না, এটা তো লোয়েস্ট পয়েন্ট। তখন কিন্তু দশা আলাদা হইতো। দেখো, আমি যদি কথা এখানে -π/2 বলতাম, যে আদি দশা -π/2, তখন কি আসতো? x সমান -a না? তার মানে এইখান থেকে তখন শুরু, বুঝছো? যদি মাইনাস বলা থাকতো, তো এখানে তো -π/2 বলা নাই, প্লাস বলা, তাই হাইয়েস্ট পয়েন্ট থেকে শুরু হবে, লোয়েস্ট থেকে না। পরের প্রশ্ন দেখো, a আর b বিন্দু দ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত? a একটা কি নিস্পন্দ বিন্দু, আর b আরেকটা নিস্পন্দ বিন্দু, তাই না? আমরা কি জানি, পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যে ডিসটেন্সটা কত? পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যে ডিসটেন্স হচ্ছে λ/2। আচ্ছা ভাইয়া, ডিসটেন্স যদি হয় λ/2, তাহলে পথ পার্থক্য λ/2, তাহলে আমরা এটা লিখতে পারি λ/2/λ সমান কি দশা পার্থক্য বাই 2 পাই। তাহলে আলটিমেটলি ডেল সমান কত আসে? আগেরটার মতোই, তাই না? এখানে হাফ আসবে, তাহলে হাফ ইন্টু 2 পাই সমান হচ্ছে পাই, অর্থাৎ 180 ডিগ্রি বা পাই রেডিয়ান দশা পার্থক্য হবে। আর একদম বেসিকটা কি ভাইয়া? বেসিক হচ্ছে এখান থেকে তো কি হচ্ছে, তরঙ্গটা নিচের দিকে আসে, আর এখানে হচ্ছে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ কণাগুলোর কম্পন উপরের দিকে। তাহলে এই জন্য এই দুইটা পরস্পর বিপরীত। কি বলছে, চিত্রে প্রদর্শিত তরঙ্গের অনুরূপ আরেকটি তরঙ্গ বিপরীত দিক হতে সঞ্চালিত হয়ে উদ্দীপকের তরঙ্গটির উপর আপতিত হয়ে যে তরঙ্গ সৃষ্টি করে তার সমীকরণ কি? এখানে লেখাগুলা কি তোমরা বুঝতে পারতেছো কি না? ধরো আমি এখানে একটু প্রশ্নটা দেখে তোমার ইয়াগুলো বলে দিই। আচ্ছা, ওইটা আমি একটু প্রশ্নটা দেখে আসি, তারপরে তোমাদের বলতেছি, লেখাগুলো হয়তো বোঝা যাচ্ছে না। তাহলে ভাই এখানে OI যেটা, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে? এটা হচ্ছে 2 সেন্টিমিটার। আর এরপরে যে পুরো টাইমটা হচ্ছে 0.03 সেকেন্ড। তাহলে কত? 0.03 সেকেন্ড। আর এই যে পুরো ডিস্টেন্সটা হচ্ছে 0.06 মিটার। 0.06 মিটার। আচ্ছা, তাহলে এই যে একটা দূরত্বে তৈরি করতেছে, সেটা সমীকরণটা আমাদের বের করতে হবে। এই প্রশ্নটা হচ্ছে একটু কঠিন, বুঝছো? এমসিকিউতে আসার জন্য সবাই একটু মনোযোগ দাও। আমাদের সবার আগে এখানে বুঝতে হবে যে মেইন সূত্রটা কি হবে। দুইটা অগ্রগামী তরঙ্গ যখন এভাবে সঞ্চালিত হয় একটার সাথে আরেকটা, তখন যে নতুন তরঙ্গটা সৃষ্টি করে সেটা সমীকরণ হচ্ছে 2a cos kx sin omega t। 2a cos kx sin omega t, ঠিক আছে? তাহলে আমাদের কি কি বের করতে হবে ভাইয়া? kx। আচ্ছা, k মানে কি? k মানে হচ্ছে, আমরা খেয়াল রাখবো, k সমান হলো 2 পাই বাই ল্যামডা। 2 পাই বাই ল্যামডা। তাহলে এখান থেকে দেখো ভাইয়া, ল্যামডার ভ্যালুটা কত? এখানে আসলে কয়টা তরঙ্গ আছে দেখো, এই দুইটা মিলে একটা তরঙ্গ না? এই পুরো অংশটা মিলে এখান থেকে শুরু করে, মানে ও থেকে বি পর্যন্ত একটা তরঙ্গ, আর বি থেকে গেছে কিন্তু একটা অর্ধেক। তার মানে এখানে 1.5টা বা 3/2টা তরঙ্গ আছে। তাহলে আমরা এটা লিখতে পারি, এখানে দেখো 3 λ/2 সমান হচ্ছে 0.06। তাহলে ল্যামডা সমান কি ভাইয়া? ল্যামডা সমান হচ্ছে 0.04। ল্যামডা সমান হচ্ছে 0.04 মিটার। এটা আমাদের জানা হইলো। তাহলে 2 পাই বাই ল্যামডা, এটা কি? 2 পাই, কে সমান হচ্ছে 2 পাই বাই 0.04। আচ্ছা, 2 পাই বাই 0.04। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ঠিক আছে, এরপর হচ্ছে x। তাহলে 2 পাই বাই 0.04 ল্যামডা। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি,
2/0.04, এটা ভ্যালু কত আসে ভাইয়া? 2/0.04। আচ্ছা 2/0.04, তাহলে আমরা যদি হিসাব করি 2π/λ k × x, তাহলে আমরা এটাকে 200 ধরতে পারি, 200/4। ঝামেলাটা হচ্ছে এখানে আমার লাগতেছে হচ্ছে v। আচ্ছা সরি, আমি এখানে তোমাদের একটা ভুল করছিলাম। এইটা আসলে শুধু 0.6, বুঝছো? 0.6 বলছি না, এই জন্য আসলে ঝামেলাটা হচ্ছে। মানে আমি তো ভাগ করে দিচ্ছি 25 আসে, আরে ভাই 25 তো এখানে নাই, তো এটা আসলে 0.6 মিটার। হ্যাঁ এখন ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0.6 মিটার। তাহলে এটা আমাদের 0.04 না, এটা 0.06 না, এটা হবে 0.6 আর এটা হবে 0.4। আচ্ছা ভাইয়া 0.4, এখন ঠিক আছে। তাই তো বলি মুখে মুখে হিসাব করে মিলতেছে না কেন। তাহলে 0.4, তাহলে ভাই 2/0.4, তার মানে কি 20/4। 10 দিয়ে যদি গুণ দাও 20/4, তাহলে এটা কি আসে আলটিমেটলি 5π। পাই তো আগে থেকেই আছে, তাহলে 5π। তাহলে আমাদের কে এর ভ্যালু হলো 5π। ওকে, আর এখানে বিস্তার দেখো কি ভাই 2 সেন্টিমিটার, তার মানে আমরা কি লিখতে পারি 2 সেন্টিমিটারের জন্য কি 2a মানে হচ্ছে তাহলে 2 × 0.02, যেহেতু সেন্টিমিটার তাহলে 0.04 সামনে আসতেছে। কে এর ভ্যালু পাইছি, আমাদের এখন কাজ হলো ওমেগা বের করা। আচ্ছা ওমেগা মানে কি ভাইয়া? ওমেগা মানে হচ্ছে 2π/t। ওমেগা মানে হলো 2π/t। আচ্ছা এরপর আমরা ওমেগার ভ্যালুটা কিভাবে বের করতে পারি? এর জন্য আমাদের আগে ভি বের করতে হবে। কি? শব্দের বেগ ভি। ভি মানে আমরা দেখছি ভির জন্য কি আসে λ/t না, আমরা জানি λ × f, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু তোমার হচ্ছে কম্পাঙ্ক মিলে কি হয়? বেগ হয়। তাহলে কম্পাঙ্কের জায়গায় আমি 1/t বসলাম, কারণ আমি কম্পাঙ্কের মান জানি না, পর্যায়কালের মান তো জানি। পর্যায়কাল কত? পর্যায়কাল এখানে হচ্ছে পুরো কম্পাঙ্কটার জন্য ডেল্টা কম্পাঙ্কের জন্য 0.03, ঠিক আছে? তাহলে এখানে ডেটার জন্য 0.03, তাহলে পুরোটার জন্য কত হবে একটা কম্পাঙ্কের জন্য? সেটা হচ্ছে 0.02 না? আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের পর্যায়কালটা কত? পর্যায়কাল হচ্ছে পুরোটাই দেওয়া আছে 0.03 সেকেন্ড। তাহলে এখানে আমরা দেখতে পারি যে ল্যামডা হচ্ছে দাঁড়াও, ঠিক আছে, এই জায়গায় কি বোর্ডের সমস্যা নাকি? ওইখানে তাহলে একটু না লিখি, একটু প্রবলেম হচ্ছে বোর্ডের, আমি একটু উপরে লিখি, ঠিক আছে? তো একটু বুঝে নিও। তাহলে এখন দেখো যে ভি সমান হচ্ছে আমাদের λ/t। ল্যামডা সমান যেহেতু ভাইয়া 0.4 আর টি এর মান কি 0.02, বুঝছো তো? কিভাবে আমাদের টি সমান 0.02 আসলো? 1.5টার জন্য যেহেতু 0.03, তাহলে একটার জন্য কি? একটার জন্য হচ্ছে 0.03/1.5, আলটিমেটলি 0.02 আসবে। আচ্ছা তাহলে আমাদের এটার মান কত আসে ভাইয়া? 20। তাহলে 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ওর বেগ। বোর্ডে কি জায়গায় সমস্যা? আচ্ছা বোর্ডে হয়তো একটু সমস্যা হয়েছে। 20 মিটার পার সেকেন্ড। এখন আমাদের বের করতে হবে ওমেগা এর মান, তার সাথে আবার কি গুণ আছে? ওমেগা টি, ঠিক আছে? আমাদের এই যে আমরা দেখো কি লিখছি 2a cos kx * sin ওমেগা টি। আচ্ছা তো ওমেগা টিটা বাইরেই থাকতেছে, আমাদের মেইন কথা হলো ওমেগা এর ভ্যালু বের করা। তাহলে ভাই ওমেগা আমরা একটা ভ্যালু জানি, সেটা হচ্ছে 2π/t। ওকে 2π/t। এখন আমরা তো এখানে 2π/t দিলে ডিরেক্ট হয়ে যায় না? হ্যাঁ, তাহলে টি এর ভ্যালু কত ভাইয়া? টি এর ভ্যালু হচ্ছে 0.02। তাহলে ওমেগার সমান হচ্ছে 2/0.02 × π। টি এর মান কিন্তু আমি বসায় দিয়েছি, টি এর ভ্যালু কত? 0.02 সেকেন্ড। তাহলে দেখো দুই দিকে কাটাকাটি কি আলটিমেটলি কত আসে? 100 পাই না? বোর্ডটা একটু প্রবলেম করতেছে, বুঝছো? আচ্ছা তাহলে সেটা হচ্ছে সমান 100 পাই। তাহলে আলটিমেটলি আমরা এখন ভ্যালুগুলো চিন্তা করি। কে এর ভ্যালু কত পাইছি ভাইয়া? 5 পাই। আর এটা ভ্যালু পেয়েছি 100 পাই। তাহলে আমরা যদি জাস্ট বসায় দেই, 2 এর জন্য হচ্ছে 0.04 cos, কে এর ভ্যালু কত ছিল? 5π x sin ওমেগা এর ভ্যালু কত ভাইয়া? 100 পাই * t।
তাহলে 0.04 cos 5 পাই এক্স সাইন 100 পাই টি। তাহলে আমাদের উত্তর কি? 1 নাম্বারটা। প্রশ্নটা অনেক বড় তাই না, মানে এমসিকিউ এর জন্য অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে। তবে প্রথমবার তো এই জন্য তোমাদের আমি অনেক কিছু ধরায় দিলাম। তুমি যখন আইবা প্র্যাকটিস করবা তোমার দেখবা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, কে এর ভ্যালু 2π/ল্যামডা, ল্যামডা আছে আমি বের করে ফেলবো। এরপরে হচ্ছে ওমেগা এর ভ্যালু 2π/টি, টি এর ভ্যালু আমি এখানে আছে বের করে ফেলবো, জাস্ট বসাই দিব আর সামনে হবে 2a। এটা আমাদের হইলো। এখন বলছে নিচের কোনটা ত্রয়ী হবে? ত্রয়ী মানে কি ভাইয়া? এদের অনুপাত হবে 4, 5, 6। ত্রয়ী হলে কি অনুপাত কি হয়? 4, 5, 6 হয়। আচ্ছা, তাহলে এদের মধ্যে কোনটা ত্রয়ী কিভাবে বের করা যায়? আমি তোমাদের টেকনিক বলি। তুমি এগুলোর মধ্যে প্রথম যে সংখ্যাটা আছে না সেটাকে 4 দিয়ে ভাগ দাও, পরের সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ দাও, দিয়ে দেখো এটা আসলে সমান হয় কিনা। যেটার বেলায় সমান হবে আর পরেরটাকে 6 দিয়ে ভাগ দিবা, ঠিক আছে? বোর্ডে এই জায়গায় কেন সমস্যা হচ্ছে, আগে তো হয়নি। আর এখানেও 300/6। আচ্ছা, বুঝছো, মানে এই পাশটা আমি লিখতে পারতেছি না। যাই হোক, তাহলে দেখো প্রথমটাকে যদি আমি 4 দিয়ে ভাগ দিই, পরেরটা 5 দিয়ে ভাগ দিই, আর এটাকে 6 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু অ্যান্সারগুলো মিলে না। কিভাবে আমি বুঝলাম? প্রথম 4 দিয়ে ভাগ দিলে হচ্ছে 30, এটাকে 240 কে যদি 5 দিয়ে ভাগ দিই, তোমাদের কি বলছিলাম আমি? 5 দিয়ে ভাগ মানে হচ্ছে এখানেও 2 দিয়ে গুণ দাও, উপরে 2 দিয়ে গুণ দাও, তাহলে নিচে 10 দিয়ে ভাগ হচ্ছে, সোজা কথা। তখন উত্তরটা আসবে হচ্ছে 48, ঠিক আছে? 48 আসে, আর এটা হয় 60। তাহলে কি মিলছে? না, মিলে নেই। পরেরটা দেখো, 80-কে 4 দিয়ে ভাগ দিলে 20, 100-কে 5 দিয়ে ভাগ দিলেও 20, 120-কে 6 দিয়ে ভাগ দিলেও 20। তাহলে আমাদের ত্রয়ী হচ্ছে এইটা। বাকিগুলো আমি আর টেস্ট করব না, তোমাদের ইচ্ছা থাকলে একটু করে দেখতে পারো। আচ্ছা, তাহলে এটা কিন্তু ভাই ত্রয়ী বলছে, ঠিক আছে? আর তোমার একটা হইতে পারে সরসঙ্গতি, এটাও লিখে দিই এখানে। সরসঙ্গতি বললে কি হবে? 4:5:6:8, এইটাও খেয়াল রাখবা। ওকে। শব্দ তরঙ্গের ক্ষেত্রে নিম্নে কোন ঘটনাটা ঘটে না? শব্দ তরঙ্গে কোনটা হয় না? আগে বলো, শব্দ তরঙ্গ কি তরঙ্গ? শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ, তাই না? এইভাবে সংকোচন প্রসারণ হয়ে যাইতো। তো এখানে প্রতিফলন হবে, প্রতিসরণ হয়, ব্যতিচারও হবে। কিন্তু একটা স্পেসিফিক জিনিস শুধুমাত্র আর তরঙ্গ বা অনুপ্রস্থের বেলায় ঘটে, সেটা হলো সমবর্তন। পড়ছো না? আলো যে তোমার একটা আর তরঙ্গ, এটা বোঝায় যায় হচ্ছে সমবর্তন দিয়ে। তাহলে শব্দের বেলায় কোনটা ঘটবে না? সমবর্তন ঘটবে না, ঠিক আছে? এরপর আমরা দেখি, একটা তরঙ্গ 200টা পূর্ণ কম্পন সম্পূর্ণ করে 8 মিটার দূরত্ব 0.25 সেকেন্ড অতিক্রম করে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তোমার সেকেন্ড এখানে দরকারই নেই, কেন? 200টা কম্পনে কতটুকু আছে? 0.8 মিটার, সরি 8 মিটার। তাহলে 200 কম্পনে যায় কত ভাইয়া? 8 মিটার। তাহলে একটা কম্পনে যেটা যাবে সেইটাই তো তরঙ্গ দৈর্ঘ্য না? তাহলে 8/200, তাহলে এটা কি আসে? 4/100। তাহলে কি ভাই 0.04 মিটার মানেই 4 সেন্টিমিটার। আমরা মুখে মুখে উত্তর বের করে ফেলতে পারলাম, সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, তীব্রতা লেভেল 1 ডেসিবেল পরিবর্তন হলে শব্দের তীব্রতার পরিবর্তন কত হবে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তুমি এখানে কনফিউজড হয়ে যাইতে পারো। তাহলে দেখো কিভাবে করতে হয়। তীব্রতা লেভেল, আর এটা কিন্তু 1 ডিবি, তার মানে ডেসিবেলেই আছে। আমরা এটা লিখব বিটা সমান 10 log I/I0। তাহলে বিটার ভ্যালু কত ভাই? 1, 10 এখানে থাকলো, log I/I0। আচ্ছা, তাহলে এটা কি? 10 যদি ধরো এখানে আসে, তাহলে এটা কি হয়ে যায়? 0.1 সমান হচ্ছে log I/I0। তার মানে log মানে কি? তোমার ভিত্তি হচ্ছে 10, তাহলে আমরা এইটা লিখতে পারি না যে I/I0 এটার ভ্যালু কত? এটা হচ্ছে 10 to the power 0.1। তাহলে ক্যালকুলেটর দিয়ে দেখি 10 to the power 1 এর ভ্যালু কি আসে। আচ্ছা, এটা আসে হচ্ছে 1.26 বা 259 এরকম আসে। তাহলে I সমান কি ভাইয়া? I সমান হচ্ছে 1.26 I0। তাহলে এটা পরিবর্তন কত? ডেল I সমান হলো 0.6 I0। তাহলে আমরা যে অনুপাত করি এটা বাই I0, এটা ভাগ I0,
0.06 বা 26%, বুঝছো? তাহলে শব্দের তীব্রতাকে যদি আমি 25% বাড়াই, সরি 26% যদি বাড়াই ফেলি, তখন 1 ডেসিবেল পরিমাণ তীব্রতার পরিবর্তন হবে। কত? 1 ডেসিবেল। যদি তোমাকে বলে 1 বেল পরিমাণ, তখন কি করবা? 1 বেল পরিমাণ হলে তখন এখানেও 10 বসবে না, তাহলে কাটাকাটি যাবে, তাহলে 10 টু দি পাওয়ার 1, তাহলে 10 গুণ, বুঝছো? 26% বৃদ্ধি যদি হয়, তাহলে কি হবে? তীব্রতা পরিবর্তন হয়, তীব্রতা লেভেল হয় 1 ডেসিবেল। আর যদি বলে 1 বেল, তখন কি হয় আমি একটু দেখাই, ক্যালকুলেশন করি। 1 বেল মানে কি ভাই? 10 ডেসিবেল না? এটা সমান কি? 10 ইনটু লগ I বাই I নট। এখন তুমি দেখো 10 10 কাটো, কি আসে? I বাই I নট সমান হলো 10 টু দি পাওয়ার 1, মানে 10, ঠিক আছে? তখন তীব্রতা লেভেল কত হয়? 10 I নট। এটা বুঝছো? এই জন্যই বললাম যে প্রমাণ তীব্রতা যদি 10 গুণ হয় শব্দের তীব্রতা, তখন তীব্রতা লেভেল হয় 1 বেল। তো এই জন্য বেল আসলে অনেক বেশি একটা বড় একক, যেটাকে আমরা কম ইউজ করি। আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নে যাই। প্রমাণ তীব্রতার একক কোনটা? তোমাদের বলছিলাম না ভাইয়া তীব্রতা কি? তীব্রতা হচ্ছে E ডিভাইড বাই A ইন্টু টি। E এর একক হচ্ছে জুল, A এর একক হলো মিটার স্কোয়ার, T এর একক হলো টাইম। আচ্ছা, সেকেন্ড আর কি? সোজা কথা হচ্ছে জুল পার সেকেন্ড মানে কি ভাইয়া? ওয়াট না? সেকেন্ড লিখলাম, তাহলে জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট, তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার, তাহলে W ইন্টু মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা কি ওয়াট পার মিটার স্কোয়ার? আমরা এটাই বলবো, এটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। যদি সংজ্ঞা বলে, সংজ্ঞা হচ্ছে কোনো একটা তরঙ্গ বা শক্তির সঞ্চালনের পথে একক ক্ষেত্রফলের, লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের একটা তলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি সঞ্চারিত হয়, সেটাই হলো ইন্টেন্সিটি বা তীব্রতা। এটা যে কোনো শক্তি হতে পারে, আলোক শক্তি, যাই হোক না কেন। আচ্ছা, এখন একটা প্রশ্ন দেখো, এ বি শলাকা দুটিকে একত্রে যদি শব্দায়িত করা হয়, প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন হয়। বি এর কম্পাঙ্ক 430 হার্জ হলে এ এর কম্পাঙ্ক কত? এইটার জন্য তোমাদের একটা থিওরি পড়াবো, সেটা হচ্ছে বেলুন থিওরি, বিটের বেলুন থিওরি। জিনিসটা একটু বোঝো। আমরা এখানে একটা শেপ, এরিয়াটা কই গেল? আচ্ছা, এটা কে ভাই, শেপ কাজ করে না কেন? ওয়েট, আচ্ছা শেপ এটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা আমরা একটু দেখি। ধরো একটা আমাদের কি জানা কম্পাঙ্ক, তাহলে আমরা এখানে নিব হচ্ছে জানা কম্পাঙ্কটা, এটা হচ্ছে জানা কম্পাঙ্ক। তাহলে এখানে ভাই আমাদের জানা কম্পাঙ্কটা কত? আমাদের জানা কম্পাঙ্ক হচ্ছে 430 হার্টজ, 430 হার্টজ। আচ্ছা, এখন আমরা চিন্তা করব যে আমাদের যে অজানা কম্পাঙ্ক যেটা, এটা একটা বেলুনের মতো। তাহলে অজানা কম্পাঙ্কটা কি হইতে পারে? দেখো, এখানে বিট উৎপন্ন হয় হচ্ছে 5টা বিট, তাহলে এটার মান কি হয় আমরা জানি। এটার ভ্যালুটা হচ্ছে জানা কম্পাঙ্ক প্লাস মাইনাস 5 না? 5 বেশিও হতে পারে, 5 কমও হতে পারে, হয় 425 বা 435। তো এটা বেশি না কম এইটা বোঝার জন্য আসলে আমরা কি করি, ভর কমায় দেখি যে বিট সংখ্যা কি হয়। আচ্ছা, তো তুমি এখন চিন্তা করো যে এখানে আছে কি একটা বেলুন, ঠিক আছে? এখানে আছে একটা বেলুন, বেলুনের মধ্যে ধরো আছে প্যারাশুট, মানে সোজা কথা বেলুন বা প্যারাশুট টাইপ এরকম একটা জিনিস। তো প্যারাশুটটা উপরে জিনিস নিয়ে উঠতেছে, আমরা যদি একটা জিনিসকে নিচে ফেলাই দেই, ভর ফেলাই দিলাম, অর্থাৎ ভর কমলো, তখন প্যারাশুট কি উপরের দিকে যায়। ঠিক এইরকম ভাবে আমাদের এই যে দুইটা ভ্যালু আছে, অজানা দুইটা ভ্যালু, আমরা ভাবো এগুলো এক একটা বেলুন। আচ্ছা, একটু উপরে উঠাই, মানে গ্যাপটা আমি সমান রাখলাম। এই গ্যাপটাই হচ্ছে বিটের সংখ্যা, তাই না? বিট মানে কি? বিট মানে হচ্ছে কম্পাঙ্কের যে পার্থক্য, এইটা হচ্ছে বিট, এটাও একটা বিট। আচ্ছা, তো এখন তুমি এটা দেখো, আমাকে একটা কথা বলো যে আমি যদি ভাইয়া এখানে বেলুনের ভর ফেলাই দিই, বেলুনটা উপরে উঠবে। ঠিক একইরকম ভাবে এখানে
এটা হলো অজানা কম্পাঙ্ক, তাহলে হয় এটা নিচে যেহেতু দিলাম এটা 425 হার্টজ আর এটা হচ্ছে 435 হার্টজটা। আচ্ছা, তো এখন আমার অজানাটাই হচ্ছে বেলুন, ঠিক আছে। এখন আমি যেটা ভর ফেলে দেই বেলুনটার বা প্যারাশুটের, তখন কি হবে, সেটা উপরে উঠবে। তাহলে ধরলাম কথার কথা এটা উপরে উঠলো, তাহলে আমার এটা উপরে উঠলো, আর এখান থেকে যদি ছাড়ি তো এটা তো অজানা, তাই না, এটা আরো উপরে উঠবে। আমি তোমাকে কি বললাম, আমাদের যে বিটটা কি ভাইয়া, বিট হলো এদের পার্থক্য। তার মানে বুঝছো এখন, তাহলে তোমার বিট কোনটা হবে, এখন বিট হবে, আমি নীল কালি ইউজ করি এখানে বুঝতে সুবিধা হবে, এটা কিন্তু নতুন বিট। অনেকেই তোমাকে ছক দিয়ে পড়াবে, অনেক কিছু দিয়ে পড়াবে, তুমি এই থিওরি মাথায় রাখলে তোমার আর এত কষ্ট করে মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। নতুন বিট, আর এখানে কি ভাইয়া, এইটা হচ্ছে নতুন বিট। এখন তুমি বলো তো কোনটার মান বড়, বুঝছো। তাহলে আমরা যদি ভর ফেলে দেই, তখন বেলুন যদি উপরে যায়, বেলুন তো সবসময় উপরেই যাবে, তাই না, উপরেই যাবে। উপরে যাওয়ার পর নতুন বিটের মানটা যদি হয় কম, এর মানে বিট সংখ্যা কম, বুঝছো। তাহলে ভর কমালে বিট সংখ্যা কমলে আমাদের সঠিক উত্তর হচ্ছে নিচেরটা। কারণ কি, আমি তো ভর কমাইছি, হ্যাঁ, ভর কমালে আমার বেলুন উপরে যাওয়ার কথা, হ্যাঁ ভাই উপরেই তো গেছে, কিন্তু কি হয়ে গেছে, বিটের মান আগে যেটা ছিল এখন পার্থক্য কমে গেছে, অর্থাৎ বিটের মানটা কমছে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে প্রশ্নটা কি বলছে যে ভর কমানো হলে বিট সংখ্যা কমে, তাহলে আমরা কি করছি, ভর কমায় ফেলছি, বিট সংখ্যা কি হয়েছে, কমে গেছে, নতুন বিট কমে গেছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিচেরটা, 425 হার্টজ। এখন ভাইয়া প্রশ্ন যদি এইটা হয় যে ভর কমালে যদি বলে যে বিট সংখ্যা বেড়ে গেল, তাহলে আমি বেলুনের কি করলাম, ভরকে নিচে ফেলে দিছি, বেলুনের ভর কমছে, বেলুন উপরে ওঠা শুরু করছে, হ্যাঁ, এখানেও বেলুন উপরে উঠছে, এখানেও উপরে উঠছে, কিন্তু বিট সংখ্যা বেড়ে গেছে। যদি কেসটা এমন হইতো বিট সংখ্যা বেড়ে যায়, এটা কোন কেস দেখো, এখানে নতুন বিটটা বেড়ে গেছে না, আগে এতটুকু বিট হইতো, এখন কিন্তু বিটের সংখ্যা বাড়তেছে। তাহলে আমরা কি বুঝলাম, এখন বিটের সংখ্যা বাড়ছে, তখন হবে উপরেরটা অ্যান্সার। যদি বলতো ভর কমালে বিট সংখ্যা বেড়ে যায়, তখন আমার উত্তর হতো 435। আমি আশা করি তোমরা জিনিসটা বুঝছো। যদি না বুঝো এই ভিডিওটা ধরো আরেকবার একটু ব্যাক করে আরেকবার দেখে নিবা। আমি জাস্ট বলি কিভাবে আমরা আঁকবো, এটা জানা লেভেল, তারপর অজানা দুই পাশে লিখলাম সাদা দুটো দাগ, ঠিক আছে। আমরা একটা সমান গ্যাপ রাখার ট্রাই করলাম যাতে আমাদের আঁকলে বোঝা যায়। তো এই গ্যাপগুলোই হচ্ছে বিট বোঝায়, ওকে, যেটা কম্পাঙ্কের পার্থক্য। তো আমি যখন ভর কমাবো তখন কম্পাঙ্ক বাড়ে, এটাকে আমি একটা বেলুনের সাথে তুলনা করছি, বেলুনটা তখন উপরে উঠবে, এইখান থেকে এইখানে যাবে, এই বেলুনটাও এখান থেকে এখানে যাবে, ওকে। এখানে দেখো তখন কি হয়, যেটা নতুন কম্পাঙ্কের পার্থক্য কমে গেছে, অর্থাৎ বিটের মানটা কমে, তাহলে সঠিক উত্তর তখন হবে আমার নিচেরটা। আর যদি এমন হয় যে বিট বেড়ে গেছে, আমাদের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য বাড়ছে, বিট বেড়ে যাওয়া মানে কম্পাঙ্কের পার্থক্য বাড়ছে। তুমি এখানে দেখো আগে কম্পাঙ্কের পার্থক্য ছিল এতটুকু, এখন কিন্তু পার্থক্য বাড়ছে, অর্থাৎ বিট বেড়ে গেছে, তখন উত্তর কি হবে, বড়টা। তাহলে প্লাস মাইনাস করে আমরা যেটা পাবো তখন বড়টাই হবে উত্তর। আশা করি বুঝছো। আমরা পরের প্রশ্নে যাই। দেখো, কোন বস্তুতে যদি স্পন্দন সৃষ্টি করা হয়, ওই স্পন্দন বায়ুতে কি করে। আচ্ছা, এখানে এটার সমস্যা আছে, এটা পরে আমাদের এই প্রশ্নটা আসলে একটু প্রিন্টিং মিস্টেক ওটা। তো দেখো, একটা স্পন্দন বা শব্দ তরঙ্গ বায়ুতে কোন প্রক্রিয়া সঞ্চারিত হয় ভাইয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, মাধ্যমে সংকোচন প্রসারণ, ঠিক আছে, সরল সন্ধিত স্পন্দন সৃষ্টি করে। দেখো তোমাদের আমি বুঝাই জিনিসটা, শব্দ তরঙ্গ প্রথমে বায়ুর মাধ্যমে সঞ্চারিত হয়, এটা আসলে কোন প্রক্রিয়া, এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে একটু ধোঁয়াশা ছিল। তুমি দেখবা শব্দের বেগ বিজ্ঞানী নিউটন দিছে একটা ফর্মুলা, বিজ্ঞানী ল্যাপ্লাস দিছে আরেকটা ফর্মুলা। তো নিউটন ভাবছিল যে তোমার শব্দ তরঙ্গ সঞ্চারিত হয় সমষ্ণ প্রক্রিয়ায়, কিন্তু বিজ্ঞানী ল্যাপ্লাস বললেন না, শব্দ তরঙ্গ সঞ্চারিত হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এই জন্য উনি একটা ফর্মুলা দিলেন যেটা দিয়ে শব্দের বেগ যেটা বাতাসে অ্যাকচুয়াল পাওয়া যায় সেটা মোটামুটি সমান পাওয়া যায়, বুঝছো। নিউটন সেটা দিছিলেন, ওটা দিয়ে দেখা যায় যে মিলে না উত্তর, তার মানে এটা সমষ্ণ প্রক্রিয়া না। ল্যাপ্লাস রুদ্ধতাপীয় প্রক্রিয়া ধরে যে ফর্মুলাটা দিলেন সেটা দিয়ে দেখা গেল মিলে গেল, এর মানে তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় শব্দটা বায়ুতে সঞ্চালিত হয়। আচ্ছা, আসলে তুমি দেখো এই কণাগুলো এত দ্রুত সংকোচন প্রসারণ হয় যে তাপ শক্তির আদান প্রদানে কোনো সময় পাওয়া যায় না। বেসিক কথা হচ্ছে এখানে তাপ শক্তির আদান প্রদানে কোনো সময় পাওয়া যায় না, এই জন্য এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় হঠাৎ করে। যেহেতু মাধ্যমে সংকোচন প্রসারণের মাধ্যমে সংকুচিত হয়, মানে সঞ্চারিত হয়, এটা তোমাকে বললাম। প্রথমে সংকুচিত, কণাগুলো খুবই কাছে আসলো, পরে আবার প্রসারিত, কণাগুলো একটু দূরে দূরে সরলো, পরে আবার
সংকুচিত, এইভাবে হইতেই থাকে, বুঝছো? আর আমরা জানি তরঙ্গের মধ্যে প্রতিটা কণার হয় সিম্পল হারমোনিক মোশন বা SHM, সিম্পল হারমোনিক মোশন হয়। তাহলে স্বরচিত স্পন্দন সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের তিনটাই সঠিক উত্তর। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। একটা তরঙ্গের বেগ 3.1 মিটার পার সেকেন্ড, পর্যায়কাল 0.2 সেকেন্ড, তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গের বেগ v, তারপরে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, এটা হচ্ছে পার টি, তাহলে আমরা এটা লিখতে পারি ল্যামডা সমান হচ্ছে v ইনটু টি। দেখি মুখে মুখে পারি কি না। 3.1 আর 0.2, 3.1 ইনটু 0.2, তাহলে 31 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো হয় 62, দশমিকের পর দুইটা করে সংখ্যা, তাহলে 0.62, তাহলে উত্তর হচ্ছে 0.62 এত মিটার। নেক্সট প্রশ্ন দেখো। ঠিক আছে, তরঙ্গটার বেগ কত? এখানে কি বলছে দেখো, ল্যামডা বাই 4 কিন্তু বাদ দিছে, তাহলে কি আমরা বলতে পারি এখান থেকে যদি পূর্ণ তরঙ্গ হয় ল্যামডা মাইনাস ল্যামডা বাই 4 সমান হচ্ছে 0.75, এইখানে তো আবার দেখা যায় কম। আচ্ছা, তাহলে দেখো তোমার 3 ল্যামডা বাই 4 সমান হচ্ছে 0.75, ল্যামডা সমান কি ভাইয়া? ল্যামডা সমান হচ্ছে 1, টাইম কি? টাইম হচ্ছে t সমান 2। তাহলে তরঙ্গের বেগ কত? আমরা বারবার দেখে আসছি বেগ v সমান হলো ল্যামডা বাই টি, ডিরেক্ট ইউজ করি তাহলে কি 1/2, তাহলে আসে 0.5 সেকেন্ড। কত? 0.5, সরি আমি তো বেগ বের করতেছি, 0.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সিলেট বোর্ড 19-এ প্রশ্ন ছিল। আরো একটা প্রশ্ন দিছে কি ভাই, পি আর কিউ এর মধ্যে দশা পার্থক্য কত? পি আর কিউ এর দশা পার্থক্য কত? এটা হলো পি, পি কি এই পয়েন্ট? না, তরঙ্গ দেখতে হবে। পি হচ্ছে তাহলে এই পয়েন্টটা নিস্পন্দ বিন্দু, আর এটা কি ভাইয়া? একটা সুস্পন্দ বিন্দু। তাহলে একটা সুস্পন্দ আর একটা যদি নিস্পন্দ হয় সেটা কত হয়? ল্যামডা বাই 2, খেয়াল আছে না? সরি, নিস্পন্দ না, মানে একটা সর্বোচ্চ আর একটা লোয়েস্ট পয়েন্ট, তখন কি হইতো? ল্যামডা বাই 2, দুইটাই তো সুস্পন্দ, একটা উপরে একটা নিচে। তো যাই হোক, পি কিউ এর মধ্যে ইয়ারটা হচ্ছে ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 এর জন্য কত হয় বলো তো? এটা কিন্তু আমরা 3-4 বার সলভ করছি, এটাকে যদি ল্যামডা দিয়ে ভাগ দাও দেখো, তাহলে ল্যামডা এর জন্য হয় 2 পাই, তাহলে 1 এর জন্য কি হবে? 2 পাই বাই ল্যামডা, দশা পার্থক্য। ল্যামডা বাই 2 এর জন্য কত হবে? 2 পাই বাই ল্যামডা ইনটু ল্যামডা বাই 2, তো আলটিমেটলি কত আসে? ল্যামডা ল্যামডা কাটো, 2 কাটো, পাই, তাহলে দশা পার্থক্য হলো পাই। হ্যাঁ, আচ্ছা, মাঝে মাঝে তব দেখা পাই, তাই না? সেই পাই। তো এবার বলছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ কি 22.5 সেন্টিমিটার ব্যবধান অবস্থিত তরঙ্গে দুইটা কণার মধ্যে দশা পার্থক্য এত, উৎসের কম্পাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এখন বলছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো তো, একটু ট্রাই করো সবাই, যে এটা একটু নতুন টাইপের, আমরা দেখি এটা পারি কিনা। দেখো কি বলছে আমাদের এখানে, যে এই দুইটা কণার মধ্যে দশা পার্থক্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যটা কত? আচ্ছা, তো আমরা জানি দশা পার্থক্য সমান হচ্ছে এত রেডিয়ান। আচ্ছা, দশা পার্থক্যের সাথে আমাদের পথ পার্থক্যের একটা সম্পর্ক আছে না? আমরা জানি যে ব্যবধান, এটা কিন্তু তার মানে পথ পার্থক্য বোঝাইছে, বুঝছো? এটা হচ্ছে পথ পার্থক্য। তাহলে আমরা জানি পথ পার্থক্য বাই ল্যামডা সমান হলো দশা পার্থক্য বাই পাই। ওকে, তাহলে ভাইয়া এখানে পথ পার্থক্য বাই ল্যামডা সমান হচ্ছে দশা পার্থক্য বাই পাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বলছে? এখানে বের করতে হবে হচ্ছে 22.5 সেন্টিমিটার, আর এদের মধ্যে পার্থক্য এটা, সরি এখানে পাই কেন লিখছি? এটা 2 পাই, তাই বলি 2 পাই হবে। হ্যাঁ, এখন তুমি দেখো পথ পার্থক্য হচ্ছে 22.5 সেন্টিমিটার,
এটা কিন্তু সেন্টিমিটারে, খেয়াল রাখো এখানে কিন্তু মিটারে আছে, এইটাই ঝামেলাটা হবে। তারপরে এটার মান পাই আর এটার মান হচ্ছে 2 পাই, কাটাকাটি করো। ল্যামডা সমান কি আসে? ল্যামডা সমান আসে 2 × 22.5। তাহলে 2 × 22.5 কত আসে? 45। তো ল্যামডা সমান হচ্ছে 45 সেন্টিমিটার। 45টা সেন্টিমিটার, তাহলে এটা কি হবে ভাইয়া? মিটার, 0.45 মিটার। তো এই তো মিলে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে তরঙ্গের কি বলছে, কোনগুলা সঠিক? তরঙ্গ বেগ 190, উৎপন্ন শব্দ শোনা যাবে কিনা, পর্যায়কাল কত হবে? কম্পাঙ্ক যেহেতু এত, তাহলে শব্দটা শোনা যাবে। আমাদের 20 থেকে 20 কিলো হার্টজের মধ্যেই তো পড়ে। পর্যায়কাল, আচ্ছা আমি ল্যামডা পাইছি তাই না, এখানে আমরা কি পাইছি? ল্যামডা। আবার কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে 0.45 × 420, এটা করে দেখো তো কত আসে, একটু ক্যালকুলেটর করি। 0.45 × 420, সেটা আসে 189 আসে। তার মানে এটা সঠিক, এটা ঠিক, উৎপন্ন শব্দ শোনা যাবে। পর্যায়কাল কত? পর্যায়কাল হচ্ছে তাহলে 1/420। 1/420 এর মান কখন এটা হবে? ক্যালকুলেটর টিপলাম না, তো এটা হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। আচ্ছা, 1 আর 2 বললে একটা লাইন খেয়াল পড়ে, 1 আর 2 জবার জুই, মানে আমার ছোট ভাই পড়তো, ঠিক আছে? তখন আমি পাশ থেকে গিয়ে বলতাম যে, বা ধরো আমার মানে ছোট ভাই না, তখন একটা ছোট ছেলে ছিল, মানে আমি একদিন ধরো একজনের বাসায় গেছি এই টাইপ, তো ওখানে একটা ছেলে ছিল পড়াশোনা করতেছে, 1 আর 2 বলছে জবার জুই। আমি বললাম তোমার কাঁথা সেলাই করার সুই, মানে যদিও এটা তোমাদের সাধু ভাষায় বলতেছে, আমি তো এটা জ্ঞান ভাষায় বলছি যে তোর কাঁথা শিলা সুই, বুঝছো? তো এই জন্য এই জিনিসটা মনে করে হাসি আসতেছে। তখন বাচ্চাটা কান্না করা শুরু করে দিছে। 1 2 এ পড়ে তো, আমরা তখন এরকমই করতাম তাই না, যে বলো তো 3, তারপর বলতাম যে তোর নানির ডিম, এরকম বলতাম না, জিনিসটা হলো এমন। আচ্ছা, তাহলে তরঙ্গ থেকে যদি ল্যামডা হয়, পরপর 3টা নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্বটা কত? এটা একটু কনসেপচুয়াল দেখো। নিষ্পন্দ বিন্দু মানে তরঙ্গটা কিন্তু শুরুই হয়েছে একটা নিষ্পন্দ বিন্দু থেকে, তারপর উপরে গেল, নিচে আসলো এত, এটা তরঙ্গ, ঠিক আছে? এখানে দেখো কয়টা নিষ্পন্দ বিন্দু, এটা একটা, এখানে আরো একটা, আবার এই জায়গায় গিয়ে আরো একটা। তাহলে নিষ্পন্দ বিন্দু পরপর কয়টা ভাইয়া? 3টা। 3টা নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে কি বোঝাইছে? এইখান থেকে এইটার দূরত্ব কত? ল্যামডা। তোমার মনে হইতে পারে এটা হবে 3λ/2, এখানেই তো ধোকা, এই ধোকায় পা দেওয়া যাবে না। তাহলে আমাদের উত্তরটা কি হবে ভাইয়া? ল্যামডা, যে পরপর 3টা নিষ্পন্দ বিন্দু, এদের মধ্যে দূরত্বটা হচ্ছে ল্যামডা। আচ্ছা, এবার বলছে তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, কি বলছে? তরঙ্গ দৈর্ঘ্য হলে ল্যামডা এর মান কত? কি তরঙ্গ দৈর্ঘ্য হলে? এটা কি প্রিন্টিং মিস্টেক নাকি? কি বলি, আচ্ছা তরঙ্গ যদি ল্যামডা হয়, এক্স এর মান কত? বুঝছি, এক্স এর মান চাইছে। তাহলে আমাদের বের করতে হবে এখানে কতগুলা তরঙ্গ আছে। কিভাবে বের করব? এখান থেকে দেখো, এখানে একটা হাইয়েস্ট পয়েন্ট, এই পয়েন্ট থেকে শুরু করি, একটা হাইয়েস্ট একটা লোয়েস্ট, আবার এটা, তার মানে এই পুরোটা মিলে একটা তরঙ্গ, একটা পাইলাম। এখানে একটা হাইয়েস্ট একটা লোয়েস্ট, তার মানে এই পুরোটা মিলে একটা তরঙ্গ, একটা পাইলাম। তার মানে টোটাল পূর্ণ তরঙ্গ কয়টা? 2টা। এইখানে দেখো হাইয়েস্ট থেকে শুরু করে লোয়েস্টে আসছে, তার মানে এখানে কত ভাই? λ/4। আলটিমেটলি কত? 2λ, 2টা ল্যামডা পাইছি এরকম। এই যে এখান থেকে শুরু করে এখানে একটা ল্যামডা, ওইখান থেকে এই পর্যন্ত বি পর্যন্ত একটা ল্যামডা, তাহলে 2λ হয়ে গেছে। 2λ প্লাস λ/4, এটা সমান কত? সমান হচ্ছে x। তাহলে এটা কি 9λ/4 সমান x। এটা কি আছে অপশনে? হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের 9λ/4। তাহলে এইটা তোমার ইচ্ছা করে কিন্তু এরকম করছে, গোল গোল বানায় দিছে, তুমি বুঝবাই না, ঠিক আছে? প্রশ্নটা একটু ট্রিকি, মানে ইচ্ছা করে প্যাচ দিছে। আরে ভাই এখানে স্থির তরঙ্গ বানানো দরকার কি ছিল? একটা তরঙ্গই দিয়ে রাখি, স্টুডেন্টরা ইজিলি বুঝুক। তোমার টাইম নষ্ট করার জন্য এরকম করে দিছে, একটা স্থির তরঙ্গ বানাইছে, উপরে একটা নিচে একটা,
এখন তো মনে হচ্ছে কি ভাই এখানে তো অনেকগুলো ফুটবল বা অনেকগুলো বল পাশাপাশি বসে আছে, এখান থেকে আমাদের আসলে তরঙ্গ খুঁজে বের করতে হবে। এরপর দেখো কি বলছে। আচ্ছা আমরা দেখি আর কত দূর আছে আমাদের, আর বেশি প্রশ্ন নাই, দেখছো আমাদের আর 4টা প্রশ্ন আছে। আচ্ছা তাহলে স্থির তরঙ্গ গঠনকারী তরঙ্গের বেগটা কত? কি দেওয়া আছে, y সমান 0.6 sin কত x 0.12x এবং cos 24t। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান ভাইয়া? এটার মান হলো 2 পাই বাই ল্যামডা, আর এটার মান হচ্ছে 2 পাই বাই t। আচ্ছা এখন আমার বের করতে হবে বেগ। বেগের ভ্যালু তো আমি এখানে এখনো ধরো জানি না যে ওমেগা বাই কে নাকি কে বাই ওমেগা। তো ধরো কথার কথা আমি এখনো জানি না, কিভাবে বের করব? আমার দরকার হলো ল্যামডা বাই টি, এইটা বের করা দরকার, তাই না? আচ্ছা ল্যামডা বাই টি, তাহলে আমরা যদি এটা চিন্তা করি যে ল্যামডা বাই 2 পাই ইন্টু 2 পাই বাই টি, জিনিস কি তাহলে দেখো 2 পাই বাই টি আমাদের একটা পরিচিত ভ্যালু চলে আসছে, এটা মানে হচ্ছে ওমেগা, তাহলে ওমেগাটা উপরে থাকলো। আচ্ছা ল্যামডা বাই 2 পাই, তাহলে এটাকে যদি তুমি উল্টায় দাও ভাইয়া কি আসে? 1 বাই 2 পাই বাই ল্যামডা, তাই না? 1 বাই 2 পাই বাই ল্যামডা, এই জিনিসটা আসলে কি? তাহলে 1 বাই কে। তাহলে আমাদের একটা সূত্র আমরা এখান থেকে বের করলাম যে ভি সমান কি? ওমেগা বাই কে। ভি সমান হলো ওমেগা বাই কে, তাই না? তো কে এর ভ্যালু তো এটা আমরা জানি কে এক্স হয়, সাইন কে এক্স কস ওমেগা টি, মানে টি এর সাথে যেটা থাকবে ওইটা ওমেগা, আর এক্স এর সাথে যেটা থাকবে ওটা হলো কে, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে 0.12 আর এটা হচ্ছে 24। তাহলে দেখো ওমেগা এর মান হচ্ছে 24 বাই 0.12, কত? 24 বাই 0.12, তাহলে কত আসে? কাটাকাটি করলে এখানে হয় 2, আর তাহলে এটাকে যদি আমি দশমিক মুক্ত করতে চাই, আগে 2 দিয়ে 100 দিয়ে গুণ দিব, তাহলে উপরে 100 থাকতেছে, 12 24 কাটাকাটি করলে 2 আসে, তাহলে আসে কত? 200। হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু পারতে হবে ভাইয়া, এটাও যদি তোমার মাথায় না ঢুকে বুঝতে হবে তুমি ক্যালকুলেটরের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট। তখন যেটা হয়, এখন সমস্যা হবে না, ভার্সিটিতে যখন পরীক্ষা দিতে যাবা তখন একটা প্রবলেম হবে, বা মেডিকেল পরীক্ষায় একটা প্রবলেম হবে, এই জন্য এই ছোট ছোট হ্যান্ড ক্যালকুলেশনগুলো করতে হবে। আবার কি বলছে যে ভাইয়া তরঙ্গ পি কোথায় কিউ কোথায়, প্রশ্ন মিস্টেক যতদূর মনে হচ্ছে, মিস্টেক হয়ে আছে, মিস্টেক। আচ্ছা তরঙ্গের তো ছবি নেই, তাহলে পি কিউ এই প্রশ্নটা দ্বারা আমি একটু দেখি, ঠিক আছে, বই থেকে খুঁজে দেখি যে এই প্রশ্নটা এটা আছে কিনা, যদি থাকে তাহলে আমি শরীরটা ধরেই করাই। এটা তো অনেক বড় পি কিউ, বুঝছো? প্রশ্ন তো এটাও মিলতেছে না, প্রশ্নটা পি কিউ। আচ্ছা এই প্রশ্নের সাথে একটা ছবি ছিল, ছবিটা হচ্ছে একটু জটিল, আঁকতেই তো ইচ্ছা করতেছে না। সোজা কথা ছবিটা বেসিক হচ্ছে এরকম, যে এরকম করে গেছে, পি হচ্ছে একটা হাইয়েস্ট পয়েন্ট, কিউ হলো আরেকটা হাইয়েস্ট পয়েন্ট, তাহলে পি আর কিউ কি? দুইটাই হাইয়েস্ট পয়েন্ট। দুইটা হাইয়েস্ট পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই তো তোমার ল্যামডা, তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব ল্যামডা না? একটা হাইয়েস্ট আর একটা লোয়েস্টের মধ্যে দূরত্বটা কি? এটা হলো ল্যামডা বাই 2, বুঝছো? দুইটা হাইয়েস্টের দূরত্ব ল্যামডা, কারণ এটা তো সমদশা, আর একটা হাইয়েস্ট আর একটা লোয়েস্ট হলে ল্যামডা বাই 2, ওটা হলো বিপরীত দশা, তাহলে আমাদের এটা ডিসটেন্স হবে ল্যামডা, তার মানে পি কিউ ডিসটেন্সটা হচ্ছে ল্যামডা। প্রশ্নটা এটাই ছিল। পরের প্রশ্ন আমরা দেখি কি বলছে, তরঙ্গের কম্পাঙ্ক। আচ্ছা 1000 কেজি পার মিটার কিউব ঘনত্বের একটা মাধ্যমের মধ্যে কি হচ্ছে? কোন মাধ্যমে 1 সেন্টিমিটার বিস্তারে, এটা হবে 1 সেন্টিমিটার বিস্তারে কোন তরঙ্গ 50 মিটার পার সেকেন্ড বেগে সঞ্চালিত হচ্ছে, তরঙ্গের কম্পাঙ্ক কত? তার মানে আমার বেগ দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, এটা কি তোমার বলা লাগবে? এফ সমান এম এ টাইপ ম্যাথ, তাই না? 50 বাই 25 কত? এটা হচ্ছে 2 মিটার। এত ইজি প্রশ্ন দিয়ে দিল কেন? এরপরটা দেখো,
তরঙ্গের তীব্রতা এসআই এককে কত হবে? তার মানে এতটাও কঠিন, সরি এতটাও ইজি ছিল না, এখন ক্যালকুলেশন বড় করে দিয়েছে। তীব্রতা কত হবে? তাহলে কি ভাইয়া, I সমান 2 পাই a স্কয়ার a স্কয়ার f a স্কয়ার রো ভি। ভ্যালু বসাও সবগুলার, দেখি ক্যালকুলেটর বসাই। 2 পাই a স্কয়ার a স্কয়ার, a কত দেওয়া আছে 1 সেন্টিমিটার, তাহলে 0.01 বসাও। তারপরে f স্কয়ার f 25 স্কয়ার বসাও, রো 1000 কেজি বা মিটারকে বসাও, বেগ 50 বসাও। কত আসে? 61.69 10 টু দি পাওয়ার 3। তাহলে এটা কত হবে? এক নাম্বারটাই আমাদের উত্তর, 61.69 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, এই পর্যন্তই ছিল আমাদের বোর্ডের প্রশ্ন। এরপর তোমাদের আমি কি কি শিখালাম তাহলে আমি বলি। বেলুন থিওরি শিখাইছি, এরপর আমরা কি বের করছি, বি সমান হচ্ছে ওমেগা বাই কে। এটা কিন্তু বের করতে হবে, একটু মাথায় রাখবা, খেয়াল রাখবা। আর এখানে মানে আমি বলি সামারি যদি করি, কিছু কঠিন প্রশ্ন ছিল। সেটা হচ্ছে ওই যে তোমার প্রথম দিকে একটা দুইটা তরঙ্গ মিলিত হয়ে যে তরঙ্গ করলো, তাই না, অগামী তরঙ্গ মিলিত হইলো, ওইটার একটা সমীকরণ বের করতে হইলো, এটা একটু কঠিন ছিল। এরপরে কঠিন ছিল আমাদের বেলুন থিওরির জন্য বিটের জিনিসটা। আর এখানে আরেকটা প্রশ্ন ছিল মানে অনেক বড়, কোনটা জানি, অনেকক্ষণ ধরে বুঝাইলাম যে, যাই হোক, মানে আমি বলি এই ওয়ান শট করার নিয়মটা আসলে কি। সেটা হচ্ছে যখন আমি এখানে প্রশ্নটা শুরু করব, তুমি যেহেতু রেকর্ডেড করতেছো, তুমি চেষ্টা করবে একটু পজ করে প্রশ্নটা পড়ে নিতে, যে ভাইয়া বলার আগেই দেখি আমি এটা সলভ করতে পারি কিনা। ঠিক আছে, তো তুমি সলভ করে বসে থাকবা, দেখি ভাইয়ার সাথে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে তুমি তো আগাচ্ছ, আর যদি না মিলে, ধর তুমি আটকায় গেছো বা পারতেছো না, তখন তুমি সলভ দেখে এই জিনিসটা খাতায় তুলে রাখবা, যাতে ফার্দার তোমার খুঁজতে না হয় যে ভাইয়া এই তরঙ্গ অধ্যায় থেকে এই মাত্র 2-3টা এমসিকিউ কঠিন ছিল, কিন্তু এগুলো কোনটা কোনটা ছিল আমার তো খেয়াল নাই। এইটা যাতে না হয়, আমি যেটা করতাম এই সময় টেস্ট পেপার যখন সলভ করতাম, যেই প্রশ্নগুলা, যেমন ধরো 25 সালে প্রশ্ন, তারপর 24 প্রশ্ন, 23 প্রশ্ন, এই 3 সালে প্রশ্ন তুমি নিজে থেকে প্র্যাকটিস করবা, মানে একদম নিজে ট্রাই করে দেখবা সবগুলা প্রশ্ন পারো কি না, রাফ করে দেবা দরকার হইলে। আর সিকিউ এর কথা বলতেছি আর কি, এমসিকিউ তো করানো হচ্ছে। দেন ধরো ভাইয়া তাহলে বোর্ডে তো আরো প্রশ্ন আছে, দেখা গেছে 16 সাল পর্যন্ত প্রশ্ন টেস্ট করে দেওয়া, বা 18 সাল পর্যন্ত, তাহলে পরেগুলা কি করবো, 23-এর পরেগুলা হচ্ছে তুমি একটু সলিউশন দেখতে পারো, যে সলিউশন তুমি দেখো যে এইগুলার মানে এই টাইপের তুমি আগেই করে আসছো, তাহলে তোমার আর এইটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। ঠিক আছে, অথবা যদি তুমি দেখো একদম নতুন টাইপ, তখন আমি যেটা করতাম ওইটা একটু লাল দাগ দিয়ে রাখতাম, ধরো এই প্রশ্নটা একটু কঠিন, তাহলে আমি এখানে লাল দাগ দিয়ে রাখতাম যে এইটা আমার দেখতে হবে। তাহলে টেস্ট পেপারে কি বললাম আমি, তোমার দেখা যাবে সেট পেপার আগে মাত্র একদিন গ্যাপ হবে, ফার্স্ট আগে যদিও 2-3 দিন থাকে, এখন মনে হয় সরকার আরো কমাই দিবে, বুঝছো। তো এই জন্য তোমার এখন থেকে পড়াটা গুছাইতে হবে। কিভাবে ভাইয়া, যেটা আমি পারি না বা যেটা আমার এখনো ভুল হচ্ছে, অবশ্যই সেটা দাগায় রাখবা। অ্যান্ড আমি পার্সোনালি আরেকটা ভালো কাজ করতাম, ভালো বলতে কি কাজ, সেটা হচ্ছে ধরো এখানে এই মাত্রায় 4-5টা লাইন আছে, এটার মধ্যে এই লাইনটাই আমার প্রবলেম, বুঝছো। ধর আমি একটু যোগ করি, ধর এখানে অনেকগুলো লাইন আছে, এরকম লাইন আছে, ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, তো এর মধ্যে মাঝখানে একটা লাইনে আমার সমস্যা, আমি এটাও হাইলাইট করে রাখতাম। কি বললাম, ওই পুরো সলিউশনটা বা পুরো প্রশ্নটা আমি মার্ক করে তো রাখতেছি টেস্ট পেপারের বা সলিউশনের মধ্যে, বা আমি যদি খাতায় তুলে রাখি খাতার মধ্যে, যে লাইনটার কারণে আমার এই ম্যাথটা মাথায় আসতেছে না বা মাথায় আসে না, আমি ওই লাইনটাও মার্ক করে রাখবো, তাহলে ওইটাও মার্ক করে রাখবো। তো আলটিমেটলি আমার যেটা হবে, আমি যখন রিভিশন দিব, এই লাইনটা দিয়ে তাকাইলে কিন্তু আমার পুরো ম্যাথটা রিভিশন শেষ। তাহলে আমার যেগুলো সমস্যা ছিল শুধু লাল দাগ দাও, এগুলোও যদি আমি রিভিশন দেই, আমার আর এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না, বুঝছো। তোমার তো আর এইটা উপায় নাই যে ভাইয়া এখানে টেস্ট পেপারে 50টা 60টা করে সিকিউ দেওয়া আছে, আমি সবগুলা টাইপ প্র্যাকটিস করে যাই না। যেগুলো পারো ওগুলো তুমি এমনিও পারবা, বুঝছো। যেটা পারো না ওইটাই তোমার দেখতে হবে। তাহলে যেই প্রশ্নগুলো কঠিন এগুলো একটু বেশি প্র্যাকটিস করবা এই সময়, এবং ওগুলো মার্ক করে রাখবা যাতে পরীক্ষার আগের রাতে রিভিশন দিতে সুবিধা হয়। আর বইটা অবশ্যই এখন থেকে গুছায় রাখবা, যে ভাইয়া বইয়ের এই টপিকে এখন আমার রিডিং দেওয়া হয়নি, ওগুলো একটু রিডিং দিতে হবে। যেমন এখানকার কথা যদি বলি, এখানে তোমার কিছু ভ্যালু আছে, ওই ভ্যালুগুলো একটু দেখে নিবা। ধরো আমি তো একটু মুখে বলে দিই, লিখতে গেলে যেহেতু টাইম লাগবে, ফোন থেকে একটু বের করি তোমাদের বলি।
যেমন ধরো তোমার কিছু ভ্যালু আছে, যেমন মানুষ আসলে কত থেকে কত হার্টজ শুনে, 20 কিলো হার্টজ, তাই না ভাই? এগুলো বিস্তার কত? এটা বিস্তার হচ্ছে 10⁻11 থেকে 10⁻5। আচ্ছা ভাই, তীব্রতা লেভেলগুলো কত হয়? 0 ডেসিবেল থেকে শুরু করে 120, মানে শ্রাব্যতার সীমা বলতেছি কিন্তু আমি ভাইয়া। প্রমাণ তীব্রতা বা শুধু তীব্রতাটা কত? এটা হলো তোমার 0, এটা কত? এটা দাঁড়াও আমি একটু চেক দিই। আচ্ছা, এটা হচ্ছে 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার থেকে 1 ওয়াট পার মিটার স্কোয়ার পর্যন্ত, মানে তীব্রতার সীমাটা, শ্রাব্যতার সীমা তীব্রতা যদি হিসাব করি। আচ্ছা, এটা আমাদের হইলো। এরপর আমি কিন্তু সুর স্বর এগুলো বলে দিছি। তো এখানে আরেকটা জিনিস আছে, ডেসিবেলেরগুলা, ওই যে একটা ছক আছে না, সর্বনিম্ন শ্রাব্য শব্দ ভাইয়া কত? যেখান থেকে শ্রাব্যতার সীমাটা শুরু হয়। সর্বনিম্ন কি শূন্য হয় না? তাহলে সেটা হলো 0 ডেসিবেল। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস, তাহলে এটা হলো তোমার 10, ঠিক আছে? তাহলে তুমি ভাবতে পারছো মানুষ কি হয় মিনিটে 12 বার এরকম শ্বাস নেয়, তাহলে 12 আর কি 10-এর কাছাকাছি এরকম। আচ্ছা, পাতার মর শব্দ, মর 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 র, দুইটা শব্দ, তাহলে মানে দুইটা অক্ষর, তাহলে এটা হবে 20 তীব্রতা লেভেল। ফিস ফিসানি বা নির্জন রাস্তা, ফিস ফিসানি ফিসানি, এভাবে খেলা ফিসানি বা নির্জন, তাহলে এটা হলো 30, যেহেতু তিনটা অক্ষর। লাইব্রেরি, ল ই ব্রে রি, তাহলে কত হচ্ছে টোটাল? 4টা অক্ষর, 40। শ্রেণীকক্ষ কি ভাইয়া? ক্লাসরুম, ঠিক আছে, ক্লাস, তাহলে ক্লাসে 5টা লেটার, এভাবে খেলাবে, এটা 50। স্বাভাবিক, আচ্ছা সীমা কত কত ভাইয়া? সীমা হচ্ছে 0 আর 120-এর মধ্যে, মাঝখানেটাই তো স্বাভাবিক, তাহলে 60 হচ্ছে স্বাভাবিক। এরপর আছে ব্যস্ততম রাস্তা, ব্যস্ত শয়ত মানে 7, 7 থেকে হবে 70। কারখানা, কল কারখানা, ঠিক আছে, কলকারখানা, এটা হচ্ছে তোমার 80, আর কোলাহল হচ্ছে 90, বা মোটরসাইকেল ভারী ট্রাক এগুলো হচ্ছে 90। মানে এটা তুমি এমনি খেলার ট্রাই করো। আমি যেটা খেলাতাম সাধারণ কলকারখানা, সবগুলো মিলে যোগ করলে হয় 8টা অক্ষর, তাহলে এটা হচ্ছে 80, এভাবে খেলা রাখছিলাম। আর যদি বলে কারখানা কোলাহল, কারখানার 5টা অক্ষর, কোলাহলে 4টা অক্ষর, তাহলে টোটাল 9, এভাবে খেলা রাখছিলাম, বুঝছো? মানে এইভাবে ছাড়া তো উপায় নাই, তুমি কি সব মুখস্থ করতে পারবা এখানে? আমার কথা হচ্ছে তুমি টেকনিক দিয়ে মাথায় রাখো, যাতে পরীক্ষা হলে ঢাকায় আসতে পারো। এরপরে মাথার উপরে জেট প্লেন যায়, মাথার উপরে যাওয়া মানে কি 100% সফলতা, তাই না? একদম উপরে চলে গেছে। আচ্ছা, লাইফে 100% পূর্ণ, তাহলে এটা হবে তীব্রতা লেভেল 100। তীব্র বর্জ্য নির্ঘোষ, তখন হবে সেটা 110, বা কামানের গর্জন। আর কানে বেদনা শুরু হবে কখন? তাহলে বজ্রপাত দিলে ভয় পাই, বেদনা তো শুরু হয় না, বেদনা শুরু হবে তাহলে 120 থেকে, জীবনটা বেদনার, ঠিক আছে? আচ্ছা, তো জীবনটা যাতে বেদনা না হয় এই জন্য কি করতে হবে? এইচএসসি পরীক্ষাটা যেটা সামনে আছে ভালো করে দিতে হবে। তো সেই পরীক্ষা সবাই ভালোভাবে দাও, ভালোভাবে প্রিপারেশন নাও, এরপর অ্যাডমিশন টাইমে ভালোভাবে যাত্রা শুরু করো। তোমাদের সবার জন্য শুভকামনা রেখে ক্লাসটা এখানেই শেষ করছি। ঠিক আছে ভাইয়া?